সে আমাকে একটা কথা বলছিল, ইটস এ ভেরি ইন্টারেস্টিং ওয়ার্ড, আই নেভার ফরগেট ইন মাই লাইফ। বললো যে ওয়ার দের ইজ এ পেইন দের ইজ এ গেইন। ভেরি ইন্টারেস্টিং। আই ওয়াজ ইন্সপায়ার্ড উইথ হিজ ডিসকাশনস। সে আমাকে বুঝাইলো অনেকক্ষণ। আই ওয়াজ এক্সট্রিমলি মোটিভেটেড। বললো যে তুমি 1 মাস বসে থেকে কী করবা, তোমার একটা কাজ দিই। আমি বললাম যে কী কাজ বস? বলে যে তুমি চাদর বিক্রি করো। সে পাকিস্তান থেকে চাদর আনতো, পাকিস্তানের প্রিন্টের চাদর আছে না, খুব সুন্দর সুন্দর প্যাক করা চাদর। সে আমাকে বললো তোমাকে আমি 300 টাকা চাদর দেব, চাদর বিক্রি করে টাকা দেবা। আমি বললাম যে আমি চাদর নিব কীভাবে? বলে আমি তোমার একটা মাইক্রো দিচ্ছি। তার মাইক্রোতে করে আমি চাদর নিয়ে বেরোই। প্রত্যেকদিন সকালবেলা বাসা থেকে নাস্তা করে বেরোই, অফিস বন্ধ, আমি চাদর নিয়ে নিউ মার্কেট, বঙ্গবাজার, তারপরে বিভিন্ন কর্পোরেট হাউস, ইভেন নেসলেতেও সব জায়গায় চাদর বিক্রি করতে শুরু করলাম। আমি ইন এ মান্থ আমি 4.5 লক্ষ চাদর বিক্রি করছিলাম। এবং এই মাসে চাদর বিক্রি করে what I did, I bought a car. First time in my life. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আশা করছি অনেক অনেক ভালো আছেন। ব্র্যান্ডিং বাংলাদেশের আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কিবরিয়া এবং ব্র্যান্ডিং বাংলাদেশ এই অনুষ্ঠানটি স্টুডিও অফ ক্রিয়েটিভার্সের। স্টুডিও অফ ক্রিয়েটিভার্স আপনাদের সামনে প্রথম যে উদ্যোগটা নিয়ে এসছে সোশ্যালি, সেটা হলো এই ব্র্যান্ডিং বাংলাদেশ। এবং এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পারেন, জানতে পারেন, শুনতে পারেন দুটো চ্যানেল থেকে। একটা হচ্ছে স্টুডিও অফ ক্রিয়েটিভার্সের যেই ইউটিউব চ্যানেলটি আছে সেখানে, এবং একই সাথে আমার যেই পেজটি আছে আরজি কিবরিয়া পেজ, সেই পেজ থেকে। তো আজকে যিনি আমার সামনে উপস্থিত আছেন তাকে এক ঝলক দেখেই অনেকে চিনে ফেলতে পারবেন সোশ্যাল মিডিয়াতে, এবং সোশ্যাল মিডিয়ার বাইরেও তিনি দীর্ঘদিন ধরে মানুষের জন্য কাজ করছেন, মানুষের কাছে পরিচিত। কামরুল হাসান, নেত্রকোনাতে আমার স্কুল কলেজ। আব্বার রিটায়ারমেন্টের সময় আসলে আমি পৃথিবীতে আসি। আমরা 8 ভাই বোনের, আমি ছোট। আচ্ছা। তো ধরেন স্কুলে কখনো খালি পায়েও গিয়েছি, সামথিং লাইক দ্যাট, বিকজ আমাদের স্কুলে আপ টু ক্লাস 8 পর্যন্ত কোনো ড্রেস কোড ছিল না। এবং আমার মনে আছে যখন লুঙ্গি পড়তে শুরু করলাম, লুঙ্গি পরে আমি স্কুলে গিয়েছি। আমি কখনো সেকেন্ড হই নাই। আপ টু ক্লাস 10 পর্যন্ত আই ওয়াজ অলওয়েজ ফার্স্ট। এবং ছাত্র হিসাবে নেত্রকোনা শহরে আমার একটা যথেষ্ট ছোট্ট শহর, এভরিবডি ইউজ টু নো মি। এবং যেটা বললাম যে আমার বাসায় ধরেন আপ টু ক্লাস 10 পর্যন্ত ইলেকট্রিসিটি ছিল না, এই হারিকেন দিয়ে পড়াশোনা করেছি। তো স্কুলের গেটে আব্বা দাঁড়ায় থাকতেন। আচ্ছা। বাসা থেকে স্কুলের ডিস্টেন্স হচ্ছে 10 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। সাথে করে বাসায় ফিরতেন, বলে হাত মুখ ধোও, আবার পরীক্ষা দাও। সো হি ওয়ান্টেড টু রিজাজ মাইসেলফ যে ইদার আই হ্যাভ রিটেন, আমি ঠিক কথা লিখছি কিনা ক্লাসের ভিতরে। ধরেন রোজার ঈদে একটা শার্ট পেতাম, কুরবানির ঈদে উই নেভার থট যে এটা এসেছে নাইটমেয়ার, একটা নাইটমেয়ার যে কুরবানির ঈদে কুরবানি দিবে, আবার শার্ট জামা কাপড় কিনো। তো আমার মনে আছে যে ক্লাস 5-এ যখন বৃত্তি দিব, তখন আমার আম্মা আব্বাকে খুব রিকোয়েস্ট করেছিলেন যে ছেলেটা একা একা পড়ে, তো ও বৃত্তি দিতে চায়, তো ওর জন্য একটা টিউটর। তো আব্বা একজন টিচার আনলেন, 80 টাকা বেতন, বাসায় পড়াবে, আমি আমার ইমিডিয়েট বড় বোন। তারপর 1 মাস পরে আব্বা বললো যে না, আমি অ্যাফোর্ড করতে পারবো না, তুমি আমার কাছে পড়ো। তা আব্বা ওয়াজ মাই টিচার। তো বললো যে 80 টাকা কীভাবে দিবে? বাসার থেকে ধরেন বাজারের ডিস্টেন্স হচ্ছে রাফলি, ধরেন ইটস এ ম্যাটার অফ হাইটে গেলে 30-35 মিনিটের ডিস্টেন্সে, 35 মিনিটস ডিস্টেন্স। বাট কখনও আমার মনে নাই যে রিক্সা করে গেছি। আই হ্যাভ নেভার বিন। হেঁটে ব্যাগ নিয়ে বাজার করে আবার হেঁটে ব্যাক করা। এবং আমি আব্বার গল্প যদি বলতেই চাই, তাহলে এরকম ব্যাপারটা যে আমার মনে আছে একদিন আমি রিক্সা করে ফিরেছিলাম বাসায়, আব্বা সামহ দেখেছিলেন, আব্বা আমাকে 2টা বেতের বাড়িও দিয়েছিলেন, তুমি কার ছেলে হয়ে গেছো, তুমি রিক্সা করে ঘুরে বেড়াও। ওরে বাবা, হি ওয়াজ সাচ এ পার্সন। আমি আমার বোন, আমি আমার আব্বার ডিসিপ্লিনটা কীভাবে বেড়ে ওঠা। বাজার থেকে দুধ কিনতে গিয়েছিলাম। ইটস এ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। দুধ কিনতে গিয়েছিলাম এবং আমরা 2 ভাই বোন, আমার ইমিডিয়েট বড় বোন, আমরা এক শের বলে আর কি, কেজি না, এক শের দুধ কিনে একটা বড় একটা মাঝে একটা কি বলে একটা টিনের বাক্সের ভিতরে করে নিয়ে বাসায় ফিরছিলাম। তো 2জনেই খেলতে খেলতে দুধ পড়ে গেল। ওয়া মাই গড! আমি আমার বোন, আই ক্যান রিমেম্বার, বোথ আর ক্রাইং ইন দ্য স্ট্রিট। বাসায় কীভাবে যাবো এখন? বাসায় গেলে তো বাপে দিবে, একেবারে সাইজ করে ফেলবে। দেন আবার একটু দোকানে গেলাম, দোকানে বললাম যে একটু দুধ দেন, দুধ চাইলাম। চাওয়ার পরে সেই দুধের মধ্যে পানি মিশায় তারপরে বাসায় ফিরলাম। আম্মা তো বুঝে ফেলাইলো, আম্মার জিনিসটাকে মানে কোনোরকম স্কিপ করে গেলো।
আরেকটা এক্সাম্পল দিতে চাই, বিকজ ইটস ভেরি ইম্পর্ট্যান্ট এক্সাম্পল অফ মাই লাইফ আই লার্ন ফ্রম মাই ফাদার। আমি একেবারে গ্রামের বাড়িতে তখন ক্লাস 6-এ পড়ি। গ্রামের বাড়িতে আমার আব্বা প্যারাসিটামল কিনতে পাঠাইলো আমাকে। আচ্ছা, প্যারাসিটামল 1 টাকা দিয়ে পাঠালো, এবং আমি যথারীতি আমি আমার বোন যথারীতি যে যখন স্কুল বন্ধ থাকতো, গ্রামের বাড়ি একেবারে নেত্রকোনা শহর থেকে প্রত্যন্ত নৌকা, প্রচণ্ড পানি ছিল আমাদের বাড়ির সামনে, নৌকায় করে আমরা 2 ভাই বোন মিলে গ্রামের বাজারে গেলাম। বাজারে গিয়ে আপনার আব্বা বললো যে 4টা প্যারাসিটামল নিয়ে আসবা। 4টা প্যারাসিটামল আনতে গিয়ে দেখা গেল যে আমরা দেখলাম যে 4টা প্যারাসিটামল কিনলে আমরা আসলে চকলেট কিছু খাইতে পারবো না। তো উই বোথ ডিসাইডেড, ঠিক আছে 3টা কিনি। তো আমি বুদ্ধিটা দিয়েছিলাম, আমার বোন বললো যে আব্বা যদি বুঝে মাইরে ফেলাইব। তাই আমি বললাম যে কিচ্ছু হবে না। তো বাজারে গিয়ে আপনার এই যে কাটি লজেন্স আছে না, 2টা কাটি লজেন্স কিনলাম 20 পয়সা দিয়ে, আর আপনার 75 পয়সা দিয়ে 3টা প্যারাসিটামল কিনলাম। বাড়িতে আসার পরে আব্বা আমাকে জিজ্ঞেস করলো যে 3টা কেন? তাই আমি বললাম যে প্যারাসিটামল দাম বেড়ে গেছে। ইউ সি ওয়াই আই এম টেলিং দিস স্টোরি, রিজন বিহাইন্ড আব্বা ইনিশিয়ালি হি ট্রাস্টেড। দেন ইন দ্য ইভিনিং হি ওয়াজ কামিং ব্যাক। উনি গ্রামের বাড়ি থেকে শহরে ফিরছিল, লঞ্চে করে ফেরার কথা। তা লঞ্চ ঘাটে এসে যে দোকানটা ফার্মেসিটা হচ্ছে লঞ্চ ঘাটের সামনে। তো আব্বা যথারীতি লঞ্চ ঘাটের সামনে গিয়ে ফার্মেসিতে বসলো। গ্রামের সবাই আব্বাকে চেনার পরে বললো, এই মিয়া, প্যারাসিটামলের দাম বাড়ছে নাকি? বলে যে না চাচা, দাম তো বাড়ে নাই। বলে যে তুমি তো আমার পোলার কাছ থেকে 20 টাকা রাখছো। বলে যে না, ওরা তো চকলেট নিয়ে গেছে। অ্যান্ড ঘন্টা 2-1 পরে আব্বা বাড়িতে ফিরে আসলেন। নেত্রকোনার ব্যাক করলেন না। আমরা 2 ভাই বোন দেখে তো রীতিমতো ভয়ানক অবস্থা, কি হইল। আব্বা খুব গম্ভীরভাবে বাড়িতে ঢুকলেন। আমাদের গ্রামের বাড়িটা ছিল মনে করেন টিন শেড একটা বাড়ি, টিন শেড, মাটি, সাইডগুলি মাটি, উপরটা টিন শেড। বাড়ির চতুর্দিক দিয়ে পানি থাকতো তখন। তো আসলো, আসার পরে আম্মাকে বললো যে তোমার ছেলে মেয়ে নষ্ট হয়ে গেছে। তো আম্মা বললো কী হয়েছে? আম্মা আব্বাকে ভয় পাইতো, মানে মাই ফাদার ওয়াজ সামথিং লাইক দ্যাট। বললো যে বাজারে গিয়ে টাকা চুরি করছে। কি? টাকা মারছে? কীভাবে? এখানে এই ঘটনা ঘটছে। এবং আব্বা আমাকে, আমার বোনকে ওই দিন মনে ধরেন 20 থেকে 25 মিনিট বেদ দিয়ে পিটাইছিল। হোয়াট ইউ ওয়ান্টেড টু ট্রান্সফার দিস মেসেজ যে নাথিং রং, তুমি খেতেই পারো, কিন্তু মিথ্যা কেন বললা? ইউ শুড নট টেল লাইস টু ইয়োর ফাদার। এবং বিশ্বাস করেন কিবরিয়া ভাই, এরপরে আমি আর বাসার সাথে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। আফটার দ্যাট নেভার। না, আমি এই অনুষ্ঠানে অনেক প্রমাণ পেয়েছি যে মায়ের ওপর আসলে কোনো ওষুধ নাই। আমাদের জেনারেশনটাই এটা। আপনার সাথে আমার হয়তো কিছুটা গ্যাপ থাকতে পারে, বাট আই ডু বিলিভ ইন, আমি আমার বাবার হাতের মার কখনো খাই নাই, কারণ বাবা সারা জীবন দেখেছি এসে 6 মাস 1 বছর পর বাড়িতে আসতেন, উনি বিটিআরে ছিলেন। কিন্তু আমার মায়ের হাতে, মানে আমার মনে পড়ে না যে উনি ছোটোবেলায় কখনো আমাকে এখন সে বাবা ছাড়া কথাই বলে না, কিন্তু ছোটোবেলায় কখনো বাবা বলেছে কিনা, মানে মা মানে হচ্ছে সাক্ষাৎ যমদূত। আমাদের ব্যাপারটা ডিফারেন্ট ছিল। আমরা হচ্ছে সমস্ত আশ্রয় প্রশ্রয় মায়ের কাছে। আমার বাসার কাছে সিনেমা হল ছিল। আচ্ছা। তো আমাদের তো তখন আসলে সিনেমা ছাড়া কোনো বিনোদন ছিল না, বাসায় টেলিভিশন ছিল না। সো সিনেমা দেখার জন্য শুক্রবার দিন আব্বা যে কাজটা করতেন, শুক্রবারের সিনেমা হল মনে করেন ফিল্ম রিলিজ হইতো। রাজ্জাক, শাবানা, কবরী, তখনকার যারা হিরো হিরোইন ছিল, তো ফিল্ম রিলিজ হইতো শুক্রবারে 3টার সময় ফিল্ম স্টার্ট হইতো, এবং এইটা নর্মালি 6:30 বেজে যেত। ফিল্মটা শুরু হইতো 3টায়, 6:30 শুরু হইতো। আব্বা বাসার বারান্দায় শুক্রবারে নামাজ পড়ে খেয়ে একটা ছোট্ট একটা বিছানার মতো ছিল, বিছানায় শুইতো আর বলতো পর। আমাদের পড়াইতে বসিয়া আব্বা ঘুমাইতেছে। আম্মাকে ম্যানেজ করে হলে যেতাম। হলে যখন ঢুকতাম তখন মনে করেন সিনেমার শুরুটা শেষ মানে নায়ক ততক্ষণে বড় হয়ে গেছে। আই হ্যাভ নেভার সিন দ্য যে ইয়াং যে নায়কের বাবা মরে গেছে, ছোটবেলার স্টোরি আমি দেখতে পারতাম না। দেন মনে করেন আবার সিনেমা শেষ হওয়ার আগে আগে মাগরিবের আজান, তখন আবার দৌড়ায় বাসায় আসতাম, আর ফিনিশিংয়ের মারামারিও দেখতে পারতাম না, বুঝছেন? সো এইটা তখন আমার কাছে ব্যক্তিগত মনে হতো যে হোয়াট ইজ দিস লাইফ। আমার যারা স্কুল ফ্রেন্ড তারা একটু বিকালবেলায় ঘুরে, অনেক সময় একটু আড্ডা মারে, খেলে, বাট আমি কি জমানার ভিতরে আছি। বাট এখন আমার কাছে মনে হয় পারহ্যাপস হি হ্যাজ ডান দ্য রাইট থিং, এবং তখন যদি এই কাজটা উনি না করতো আজকে হয়তো আপনার সামনে আমি কথা বলতে পারতাম না।
আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য যথারীতি ঢাকায় আসলাম। ঢাকায় এসে এবং বাসার থেকে যেটা ফার্স্টে বললো যে তুমি ঢাকায় যাবা, ঢাকায় পড়বা, ঢাকায় পড়াশোনা করার মতো ক্যাপাবিলিটি নাই আমাদের আসলে। আমি ঢাকাতে এসে ফার্স্ট উঠলাম আমার মেজো ভাইয়ের কাছে। মেজো ভাই তখন আইএফএসি ব্যাংকে চাকরি করে। আমরা দুইজন একটা মতিঝিলে একটা সাবলেটে থাকতাম। সে গভর্নমেন্ট চাকরি ছেড়ে আইএফএসি ব্যাংকে চলে আসলো, এবং তারও যে বেতন আহামরি কিছু তা না তখন। এবং দুইজনই আমরা একটা সাবলেটে থাকতাম মতিঝিল, আমার মনে আছে এজিবি কলোনিতে একটা সাবলেটে থাকতাম। এবং আমাদের বাসায় যে ভাইয়া আর আমি রাতের বেলা অর্ধেক রাত পর্যন্ত মশারিতে মশা মারতাম। একটা মশারি ছিল, মশারির ফোঁটা ছিল, ধরেন আমরা দুইজনে মিলে মশা মারতাম। বিকজ আমাদের কাছে তখন এরকম টাকাও ছিল না যে উই ক্যান বাই এ নিউ মশারি সামথিং লাইক দ্যাট। মানে তারও ওইরকম ছিল না, বিকজ তার কিছু যা ইনকাম ছিল তা বাসায় দিত, হ্যাঁ, আব্বা আম্মাকে দিতে হইতো সামহাওলা, মানে খুবই স্ট্রাগলিং। টিউশনি করাতাম একটা রামপুরা বনশ্রীতে, এবং ওইখান থেকে 300 টাকা পেতাম, এবং 300 টাকাও টাইমলি দিত না। ধরেন মতিঝিল এজিবি কলোনি থেকে বাসে করে মালিবাগ থেকে বনশ্রী গিয়ে তারপরে আসা যাওয়াতে প্রায় 100 টাকা চলে যেত, 200 টাকা পেতাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরবর্তীতে ফার্স্ট 100-এর ভিতরে হচ্ছে ফার্মেসি, তারপরে হচ্ছে অ্যাপ্লাইড ফিজিক্স অর বায়োকেমিস্ট্রি। দেন আই চুজ দ্য কেমিস্ট্রি সাইড, বায়োকেমিস্ট্রি আই চুজেন। এবং তখন আমাকে সামহাও পারিবারিকভাবে একটা মিটিং হলো। মিটিং হয়ে আমার মেজো ভাই তখন চলে গেল ওমান, যিনি আমার যার সাথে তখন আপনার এজিবি কলোনিতে থাকতাম, সে ওমান আইএফএসি ব্যাংকে চলে গেল। সিদ্ধান্ত হলো যে তোমাকে 900 টাকা দেওয়া হবে প্রতি মাসে। 900 টাকায় তো আসলে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু সার্ভাইভ। 900 টাকা। আমার হলের ক্যান্টিনের খরচ আছে 700 টাকা, ক্যান্টিনের খরচ। তা টিউশন ফি লাগতো না, টিউশন ফি যেহেতু আমার রেজাল্ট ভালো ছিল টিউশন, বাট 200 টাকা দিয়া আসলে বিকালে টিএসসি যাওয়া যায় না। তো এইগুলির জন্য এমনও দিন গেছে, ধরেন আই ক্যান রিমেম্বার ওয়ান অফ দ্য থিং, আমার কাছে 1 টাকাও ছিল না, না খেয়েও দিন গেছে আমার। সরি, ঈদের দিন আমি ধরেন হলে কেউ ছিল না, ফর সাম রিজন আমি আসলে কারো বাসায় যাইনি। আই ওয়াজ ইন হল। আমি হলের যে মসজিদ আছে, মসজিদে নামাজ পড়লাম না, আমার কাছে বোধহয় 200-250 টাকা ছিল। সাম আই লস্ট দ্য মানি। আচ্ছা, আমার পকেটে 1 টাকাও নাই, হলে কেউ নাই, কার কাছে টাকা চাবো? আর তখন তো ফোনের জমানাও ছিল না যে ঠিক আছে আমি কাউরে বলবো এটসেট্রা এটসেট্রা। হোল ডে আই ওয়াজ ইন হল। And it is not the situation for particular day, because সিচুয়েশনটা কিন্তু ওরকম ছিল যে পয়সা জমানো কতটা কষ্টের। জি। এবং খুব এক্সপেক্টেডলি ওই দিন হয়তো খাওয়া দাওয়াই হয়নি আর কি, ঈদের দিন। এর মানে খুব কষ্টকর না, মানে সারা বাংলাদেশ আনন্দ উৎসব করছে, সেখানে আমি একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, দেশ সেরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কারো কাছে চাইতে খুব লাগতো। আমাদের মধ্যবিত্তদের কিন্তু এই একটা বড় জিনিস, মানে এটা কখনো কখনো খুব পেইনফুল। আমার অনার্সের রেজাল্টও ভালো ছিল, মাস্টার্সে আমি আবার সেকেন্ড হই। যখন বিশ্ববিদ্যালয়টা শেষ করলাম, দেন ইটস এ সেপারেট সার্ভাইভাল, যে এখন আমি আসলে কী করব, কোথায় থাকবো, এটা একটা ইস্যু আছে। তারপরে ধরেন আমার তো এখন আমি ইচ্ছা করলেও যে স্টুডেন্ট লাইফ, বাসা থেকে টাকা দিবে না, আই ক্যান রিড দ্য ফেস। আমার ভাইয়া টাকা দিত, আমার মনে আছে যে বাসাবোতে থাকতো আমার ভাই, তো ওমান থেকে ব্যাক করলো। ব্যাক করার পরে বাসাবোতে একদিন গেলাম যে আমার মাসের টাকা লাগবে, তো ভাইয়া আবার ভাবির সামনে টাকাটা দিতে পারলো না। He came down. Everybody has a story. Everybody has a story. I can relate you. Yes. যাই হোক, ওইটা তো আসলে সরি, It's okay, take your time, please. দেন যেটা হলো যে
I was trying for job. All of a sudden I have seen a circular দেখলাম সেটা হচ্ছে আপনার one of the multinational company Nestle. They have given us they need 2 person, 2টা মানুষ লাগবে, তারা ক্লিয়ার মেনশন করে দিয়েছিল এবং পজিশনটার নাম ছিল মেডিকেল ডেলিগেট। Anybody is any graduate he can apply. তা আমি ইত্তেফাকে সার্কুলারটা দেখলাম, দেখে আমি যথারীতি অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে তখন আপনার তো আসলে মেল সিস্টেম ছিল না। মেল সিস্টেম না থাকার জন্য যেটা করতে হলো যে আমি যথারীতি ডাক বাক্সে দিয়ে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার প্রায় 20-25 দিন পরে আমার হলে একটা ইন্টারভিউ কার্ড আসলো। আই ওয়েন্ট এখন, এবং এটা নেসলে তখন অফিস ছিল মতিঝিল 52-তে অফিসে ছিল, ট্রান্সকমের বিল্ডিং, যেটা ট্রান্সকম ওয়াজ দ্য পার্টনার অফ নেসলে। তো এখানে ইন্টারভিউ দিলাম, এটা 2 দিন ব্যাপী ইন্টারভিউ হলো। একদিন হোল্ডে রিটেনের পরে সন্ধ্যায় রিটেনের রেজাল্ট দিল। তারপরে বললো যারা রিটেনে প্রায় 21 থেকে 22 জন টিকলো, তার ভিতরে আমিও আছি। তারপরে বললো পরের দিন বললো যে ভাইবা হবে। তো ভাইবা হইল সকালবেলা, ভাইবা হওয়ার পরে একটা প্রেজেন্টেশন স্কিল হবে। আমি জীবনেও কোনোভাবে প্রেজেন্টেশন দিই নাই। তারপরে হাতে লেখা প্রেজেন্টেশনের পরে একটা ডিবেট হলো। আই ওয়াজ নেভার আ ডিবেটার ইন মাই লাইফ। আমি কোনোদিন স্কুল লাইফে ডিবেট করি নাই। নভেম্বর 1994 তখন বললো তারা 2 জনকে সিলেক্ট করলো এবং 2 জনের ভিতরে আই এম ওয়ান অফ দ্যাম। আমার মনে আছে প্রায় অ্যাপ্রক্সিমেটলি 450 ছেলেবেলে রিটেন টেস্ট দিল মতিঝিল একটা স্কুল থেকে। তারপরে ভাইবা, তারপরে আপনার সব অনেক কিছু স্ক্রুটিনাইজ করে 2 জন। দেন আই ওয়াজ হ্যাপি, ফাইন, ফ্যান্টাস্টিক, 2 জন। এবং আমাকে বলা হইল যে ইউ আর ইনিশিয়ালি সিলেক্টেড এবং তোমার একটা 1 মাসের ট্রেনিং হবে, অ্যান্ড আফটার ট্রেনিং ইউ উইল গেট দ্য অ্যাপয়েন্টমেন্ট লেটার। এবং সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ছিল হচ্ছে 6,000 টাকা বেতন। 6,000 টাকা তখন গভর্নমেন্ট স্কেল ছিল 2300 টাকা। তো ওইটা গভর্নমেন্টের চাইতে বেশি বেতন, মানে এটা কিন্তু লাক্সারিয়াস জব ওই সেন্সে। 6,000 টাকা কিন্তু তখনকার পিরিয়ডে যারা বিসিএস ক্যাডার যারা ছিল তাদের ছিল 4300 টাকা বেতন। আচ্ছা, ওই তুলনায় বেটার। ওকে, ওই তুলনায় বেটার। ডেফিনেটলি আপনার সিচুয়েশন থেকেও তো এটা একটা বিশাল ব্যাপার। এবং ট্রেনিংয়ে একটা ছিল যে 1 মাস ট্রেনিং, তার ভিতর রিটেন টেস্ট, আবার এই যে সারাদিন মডিউল পড়াতো। মডিউল পড়ে সন্ধ্যার সময় পরীক্ষা দিতাম। পরের দিন প্রত্যেকটা পরীক্ষা আমি ভালো রেজাল্ট করতে শুরু করলাম। রেজাল্ট করতে সামওয়ান অন দ্যাট টাইম আই ক্যান রিমেম্বার যে আমার মেজো দুলাভাই হি গট হার্ট অ্যাটাক করলো। যে রাত্রে হার্ট অ্যাটাক করলো, সারা রাত হসপিটাল, পড়াশোনা করতে পারিনি। পরের দিন সকালবেলা 9টায় ঢুকে পরীক্ষা। ওই একটা পরীক্ষায় আমি একটু খারাপ করার পরে আমার অ্যাভারেজ স্কোরিং চলে আসলো 89%। তারা বলছিল 90% মার্ক পেতে হবে। 90% মার্ক 15 দিন পরে আমাকে যথারীতি যিনি সুপারভাইজার ছিলেন আমাকে ট্রেনিং নিতে, উনি আমাকে ডেকে বললো যে রিসিপশনে ডাকার পরে বললো যে এই 15 দিনের অ্যালাউন্স মানে 100 টাকা করে 1500 টাকা। তো আই ওয়াজ সো হ্যাপি যে 1500 টাকা, ওয়াও ফিল একটা, যে আমি 1500 টাকা আর্ন করলাম জীবনের প্রথম জব করে। তারপরে দরজার কাছে এসে বললো কালকে থেকে আসার দরকার নেই। আমি জিজ্ঞেস করলাম স্যার ইস্যুটা কি? বলে যে আমাকে বললো যে ফেল টু মিট দ্য নেসলে স্ট্যান্ডার্ড। অ্যান্ড ইউ সি ইট ওয়াজ সাচ শকিং। জীবনের প্রথম চাকরি আই হ্যাভ বিন রিজেক্টেড, এবং তারা বলল আই অ্যাম নট ফিট ফর দ্য কোম্পানি। আমার মতিঝিল 4 আমার মনে আছে যে আমি 4 থেকে আস্তে আস্তে কাঁদতে নামলাম এবং নেমে নিচে বসলাম। বসে আমার বোনের বাসা ছিল সায়েন্স ল্যাবের গেলাম, দরজা বন্ধ করে অনেকক্ষণ কান্নাকাটি করলাম। দেন এগেইন হলে ব্যাক করলাম। বন্ধুবান্ধব জিজ্ঞেস করে যে তখন আমি আসলে মাস্টার্স কমপ্লিট হয় নাই, মাস্টার্সের শেষের দিকে আরও 4-5 মাস বাকি আছে, রিসার্চ চলছে তখন বললো যে কী দোস্ত, আমার চাকরি চলে গেছে। তো ফাইন, ভেরি ইন্টারেস্টিং যে কিবরিয়া ভাই, ইউ ট্রাই, দ্য অলমাইটি ডিফাইন্স দ্য রিজিক। আপনি আপনার রিজিক তৈরি করতে পারবেন না, ইউ ক্যান অনলি ট্রাই। আল্লাহ তাআলা ডেস্টিনেশন ডিফাইন করে। তো আমার স্পষ্ট মনে আছে, সেটা হচ্ছে আপনার জুন মাসের 26 কি 27 তারিখ আপনার 95 আমার সাথে আমার এক্স কলিগের দেখা হয় শাহবাগের মোড়ে দেখা হওয়ার পরে আমাকে দূরের থেকে ডাক দেয়, এই কামরুল সাহেব আপনি না? আমি বলছি আরে বস কী অবস্থা? বলে যে কোথাও জয়েন করছেন? আমি বলছি না, আপনারা তো বের করে দিয়েছেন। না, এখনও করি নাই, কোথাও চাকরি বাকরি পাই নাই, চেষ্টা করছি।
তারপরে বললো যে এর মধ্যে চাকরির চেষ্টা করি প্লাস স্কলারশিপে ট্রাই করতেছি, ঠিক আছে, বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি যে বিসিএস দিব এটসেট্রা, ওয়াজ টেকিং অল দ্য প্রিপারেশনস। বিসিএস এ আপনার প্রিলিমিনারি ভাইবা দিলাম, ফার্স্ট যে ইন্টারভিউটা হয় ওইটাতে আমার হইলো, তার ফাইনাল পরীক্ষা মানে পর কোর্সের যে পরীক্ষা ওইটার প্রিপারেশন নিচ্ছি। তো বললো যে আপনাকে তো নেক্সট ডে খোঁজ করতেছে। আমি যে কেন? বলে যে আপনি কি কোনো চিঠি দিচ্ছেন নেসলেতে? আমাকে জিজ্ঞেস করেছে। আমি জি। কী চিঠি দিচ্ছেন? আমি নেসলে সুইজারল্যান্ডে চিঠি দিচ্ছি। বলে বলেন কি, ঠিকানা পাইছেন কোথায়? হ্যাঁ, আমি বললাম আমি ঠিকানায় যে বিভিন্ন বড় বই আছে না, যে ইয়োলো টাইপের বই পাওয়া যেত, আমি আমি বাইতুল মোকাররমে গিয়ে একটা বই খুঁজে বাইর করে বইয়ের থেকে ছবি বাইর করে নেসলে সুইজারল্যান্ডের হেড অফিসের ঠিকানা বাইর করলাম। তো ওই ঠিকানা তখন কিন্তু গুগল ছিল না, ইটস ভেরি ডিফিকাল্ট জব, ভেরি ডিফিকাল্ট। আমি ওই ঠিকানা বের করলাম, ঠিকানা বের করে নেসলে সুইজারল্যান্ডকে আমি লিখলাম যে আমি তোমাদের কোম্পানি বাংলাদেশে জয়েন করেছিলাম এবং আমার সাথে কমিটমেন্ট ছিল আই উইল ওয়ার্ক হিয়ার ফর 1 month এবং আফটার 1 month পারফরমেন্স দে আর গিভ মি দ্য অ্যাপয়েন্টমেন্ট লেটার ইফ আই কোয়ালিফাই। আমার সাথে 15 দিন করার পর আমাকে বের করে দেওয়া হয়েছে। আই নেভার এক্সপেক্টেড সামথিং ফ্রম এ কোম্পানি, মাল্টিন্যাশনাল গ্লোবাল কোম্পানি লাইক দ্যাট। এরকম করে আমি একটা বিচার দিয়ে একটা চিঠি লিখলাম, রেজিস্টার্ড উইথ এডি, যে সিও ছাড়া কেউ রিসিভ করতে পারবে না। ইন্টারেস্টিংলি সে বললো যে আপনার এই চিঠি পাওয়ার পরে যে আপনাকে বের করে দিয়েছিল তার চাকরি চলে গেছে, হি হ্যাজ বিন ফায়ার্ড। এবং এটা নেসলে সুইজারল্যান্ড থেকে বাংলাদেশে কমিউনিকেট করে, বাংলাদেশে বলে এরকম কাজ তো আমরা অমানবিক কাজ করতে পারি না, টেক দ্য অ্যাকশনস। সো হি ইজ বিন ফায়ার্ড। সামহাও নেসলে ওয়াজ লুকিং ফর মি, যে ঠিক আছে তার একটা রিহ্যাবিলিটাইজ করা যায় কিনা, তাকে আবার চাকরি দেওয়া যায় কিনা। ভাই এই শাহাদত ভাই নেই, যিনি এক নেসলে আছেন, শাহাদত ভাইয়ের আমার দেখা। শাহাদত ভাই আমাকে বললেন যে আপনি এখনই ফোন দেন নেসলেতে। তারপর আমি শাহবাগের একটা ফোন ফ্যাক্সের দোকান থেকে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে বললো যে আপনি কালকে আসেন। আমি যথারীতি পরের দিন গেলাম। যাওয়ার পরে দেয়ার ইজ এ মার্কেটিং ম্যানেজার, হিজ নেম ইজ ট্রেভর রেকারম্যান, হিজ এ শ্রীলঙ্কান গাই। আমাকে ফার্স্টে বসায় বললো যে ইউ ইয়েস স্যার, হোয়াটস ইউর নেম? আমি বললাম যে নাম বললাম। নাম বলার পরে বলে ইউ রোট এ লেটার টু সুইজারল্যান্ড? ইয়েস। ডোন্ট ইউ বিলিভ দ্যাট ইউ আর টু ডিয়ার? ইয়েস বেট। তখন বললো যে কিছুক্ষণ কথা বললো, একটু হাসলো, হাসে বললো হ্যাভ নেভার সিন এ বয় লাইক ইউ। সেও তখন নেসলেতে প্রায় 26 বছর চাকরি করে, নেসলে শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে আসছে। আই হ্যাভ নেভার সিন এ বয় লাইক ইউ। আমিও একটু ভয়ে জড়সড় ভয়ে বসে আছি। বললো যে উইল ইউ জয়েন এগেইন? ইয়েস। সো হোয়াট ইজ ইউর এক্সপেকটেশন? আগে 6,000 টাকা হয়েছিল, 4-5 মাস চলে গেছে। আমি বললাম 6,500 টাকা একটু ডিমান্ড করলাম, ভয়ে বললাম, বুঝছেন। তারপরে উনি সাথে সাথেই অ্যাপ্রুভ করে বললো যে ওকে জয়েন। তখন এটা এন্ড অফ জুন। বললো যে তুমি 1 সপ্তাহের ভিতরে জয়েন করো। আমি বলে 1 সপ্তাহ লাগবো না, আমি পরশু দিনই জয়েন করতে পারবো। আমি 2 জুলাই অ্যাগেইন আই রিস্টার্টেড ওয়ার্কিং ইন নেসলে। সো দ্যাটস ইউর ফার্স্ট জব অ্যাকচুয়ালি। ফার্স্ট জব। অ্যান্ড নেসলেতে জব করার পরে ইট ইজ সামহাও আমার পিয়ার গ্রুপ যারা বিশ্ববিদ্যালয়ে যারা কাজ করে, যারা আমরা সাথে পড়তাম, তারা মোস্ট অফ দ্যাম হ্যাজ বিন রিসার্চার, সামওয়ান হ্যাজ বিন টিচার, সামওয়ান হ্যাজ জয়েন ইন আ ডিফারেন্ট কোম্পানি, সামওয়ান হ্যাজ ডান দ্য বিসিএস অ্যান্ড আদার থিং। আর আমি রাস্তায় ব্যাগ নিয়ে ঘুরি। সো যে আমার সেকশন ছিল, হ্যাঁ, আপনার ডিপার্টমেন্ট কোনটা? আমার ডিপার্টমেন্ট ছিল, আমাকে 2টা কাজ করতে হতো। একটা হচ্ছে নেসলে হ্যাড সাম প্রোডাক্ট দ্যাট ইজ প্রেসক্রাইব বাই ডক্টরস, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ টাইপের জব। আপনার ইনফ্যান্ট ফর্মুলা, বাচ্চাদের দুধ, এবং তাছাড়া সেলসের কাজ ছিল। সো 2টা কাজ, সকালবেলা এক ধরনের কাজ করতাম, বিকালবেলা আরেক ধরনের, সেলস অ্যান্ড এটাকে বলা হয় মেডিকেল মার্কেটিং। তো মেডিকেল মার্কেটিং কোথায় কাজ করতে হবে আমার? এখন কাজটা কোথায়? কাজ হচ্ছে সন্ধ্যার পরে ডাক্তারের চেম্বারে ঘুরে বেড়াইতে হয়, আবার সকালবেলা ডিস্ট্রিবিউটার পয়েন্টে যাওয়া, বিক্রি বাট্টা হচ্ছে কিনা চেক করো, বিক্রি বাট্টা হইতে ঠিক মতো না হলে আবার সমস্যা। তো এইভাবে মনে করে নেসলেতে সকাল 8:30 ভিতরে হেড অফিসে ঢুকতে হইতো। হেড অফিসের থেকে বেরোইতাম 9:30 ভিতরে। যেদিন হেড অফিসে যেতাম না, এদিন ডিস্ট্রিবিউটার পয়েন্ট থেকে আবার মার্কেট থেকে সন্ধ্যার পরে ডক্টর ভিজিট এই কাজ করতাম, ব্যাগ নিয়ে, ব্রিফকেস নিয়ে আমার যদ্দূর মনে আছে যে আওয়াজ ফর ডক্টর ভিজিট ইন ঢাকা শিশু হসপিটালে গেলাম। যাওয়ার পরে আমার এক ফ্রেন্ড রাইট নাও হিজ ইন বারডেমে আছে, অ্যান্ড সে আমাদের বায়োকেমিস্ট্রি ওয়ান অফ দ্য ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল। তো সে আমাকে দেখলো, দেখার পরে আমি ব্রিফকেস নিয়ে দাঁড়ায় আছি। তা আমাকে বললো যে তুই তো আমাদের ডিপার্টমেন্টের কুলাঙ্গার। আমি বললাম কেন রে দোস্ত? তোর মতো ছেলে এই চাকরি করে? আমাকে বলতেছে
আমি বললাম না খায় দিন কাটাইছস? কয় না। আমি বললাম যে দোয়া করিস। And the thing is that, Kibriya bhai, I never wanted to hide anything. I have to respect my profession. True. It's very important. True. Whatever I am doing. আমার মোটরসাইকেলের ভিতরে দুধ, পিছনে দুধ নিয়ে বেচতেছি, আমি দোকানে দোকানে দুধ সাজাই, নেস্তের দুধ বিক্রি করি, পাশাপাশি আমি ডক্টরদের কাছে যাই। দেয়ার আর সো মেনি ইতিহাস আছে যেখানে ডক্টর আমাকে চেম্বার থেকে বের করে দিছে, বিকজ যে it is somehow we cannot give the right thing to the doctors, so many restrictions. ডক্টর আমাকে মনে বলছে, এই মেয়ে আপনি কি মাইয়া? আপনার একটা পোলা দেখতে খারাপ চেয়ার, আপনি আমার চেম্বারে কেন আসেন? পারলে মেয়ে পাঠান। এরকম ঘটনা ঘটছে যে কোনো মেয়ে রিপ্রেজেন্টেটিভ থাকলে পাঠান, তার সাথে একটু গল্প করে ভালো লাগবে। আপনি তো এসে কিছু আপনার চেহারা কি দেখবো? মাই গুডনেস, এরকম সিচুয়েশনে ফেস করতে হয়েছে। সো অসম্ভব হিউমিলিয়েশন, অসম্ভব ক্রিটিসিজম। বাট দি থিং ইজ দ্যাট আই নেভার ওয়ান্টেড টু লুজ দ্য হোপ। আচ্ছা ঠিক আছে, ইট ইজ হিজ প্রবলেম, এটা আমার প্রবলেম না। এবং এইটাতে যে জিনিসটা হয়েছে আমাকে, আমি আপনাকে বলি, দ্যাট গিভস দ্য এক্সট্রিম প্যাশন্স, ধৈর্য। সামান্য জিনিস আমার মাথা কিছু হয় না, বিকজ জীবনে এত বেশি প্রত্যাখ্যিত হয়েছি, যে এত বেশি হিউমিলিয়েশন, এত বেশি অপমান। বাট অ্যাগেন আই ট্রাই টু মেক দেম ফ্রেন্ডস। এমনও হয়েছে যে লোকটা আমাকে অপমান করে চেম্বার থেকে বের করে দিচ্ছে, হি হ্যাজ বিন মাই ফ্রেন্ড। পরবর্তীতে জমি কিনতে গেলে আমারে নিয়ে গেছে, পরবর্তীতে মেয়ের বিয়ে দিছে আমাকে নিয়ে গেছে, এরকম ঘটনা ঘটছে। বাট আই হ্যাভ টেকেন ইট অল দ্য থিংস প্রফেশনালি। আমি কখনো বুঝতে দিতাম না, মনের ভিতরে রক্তক্ষরণ হইতো, মাঝে মাঝে মনে হইতো যে আমি যদি চাকরি না করতাম তোমার মাথাটা ফাড়ায় ফেলাইতাম। আমার এমনও মনে হইতো যে আমি যদি আজকে বিশ্ববিদ্যালয়ের লাইফে থাকতাম, বেটা তোর চামড়া আমি তুলে ফেলাইতাম। ঢাকা ইউনিভার্সিটি কি জিনিস? সো বাট অ্যাগেন so many times wanted to quit. এই চাকরি করবো না, না খেয়ে থাকবো। বাট এগেন লেট মি ট্রাই। এবং এইভাবেই ধরেন আমি জয়েন করি এজ এন অফিসার হিসেবে। দেন আই হ্যাভ বিন প্রমোটেড এজ এ সিনিয়র অফিসার, দেন আই হ্যাভ বিন প্রমোটেড এজ এ টিম লিডার, দেন আই হ্যাভ বিন প্রমোটেড এজ এন এক্সিকিউটিভ, দেন আই হ্যাভ বিন প্রমোটেড এজ এ ট্রেনিং ম্যানেজার, দেন আই হ্যাভ বিন প্রমোটেড এজ এ ব্র্যান্ড ম্যানেজার। নেস্টলেতে এই করতে 12 বছর। And I was one of the best performer in Nestle. প্রতি বছর কোনো না কোনো বেস্ট অফিসার, বেস্ট এক্সিকিউটিভ, বেস্ট ব্র্যান্ড ম্যানেজার অ্যাওয়ার্ড আমি পেয়েছি। I was non-technical guy. I was non-technical on sense যে আমি তো আসলে বিজ্ঞানের ছাত্র। আমার মনে আছে আমি যখন ব্র্যান্ডে আসতে চেলাম নেসলে, তখন ব্র্যান্ডে যখন বললাম যে আই ওয়ান্টেড টু ওয়ার্ক ইন ব্র্যান্ড ম্যানেজমেন্ট, তখন দেয়ার যে ম্যানেজিং ডিরেক্টর, হিজ নেম ওয়াজ কার্লো বলল যে হাউ কাম ইউ ডোন্ট হ্যাভ MBA, আমাকে বলতেছে। তা আমি বললাম যে লেট মি গিভ দ্য চান্স, লেট মি প্রুভ ইট। আমি বললাম যে ইউ সি বিজনেস ইজ কমন সেন্স। আমি বললাম এই কথা। নো, অল অফ দ্য ব্র্যান্ড ম্যানেজার্স ফ্রম IBA আমাকে বলতেছে। আমি বললাম তুমি আমাকে একটু চান্স দাও। বলে ঠিক আছে, তোমাকে আমি একটা চান্স দিব, তুমি আরও 2-3 জনের সাথে আমার বসালো ইন্টারভিউ দেওয়ার জন্য। ডিফারেন্ট টাইপ অফ ডিসকাশনস। আমার ডিসকাশন করে ফাইনালি আমাকে সিলেক্ট করলো, আই ক্যান ওয়ার্ক ইন দ্য ব্র্যান্ড ম্যানেজমেন্ট। ওকে, অ্যান্ড নেসলে ব্র্যান্ড ম্যানেজমেন্টে যদি আপনি ওইভাবে ধরেন, দ্যাট ইজ দ্য টার্নিং অফ মাই লাইফ, দ্যাট ইজ দ্য পিওর মার্কেটিংয়ে ব্যাক করা। অ্যান্ড আই হ্যাড টু কমিট টু দ্য কোম্পানি দ্যাট আই নিড টু ডু দ্য MBA। দেন আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে আই ডিড দ্য MBA। মাই CGPA was good, 3.93. I never know what I have written over there, but out of 4 3.93. আমি আসলে নিজে কি লিখছি জানি না, বাট সামথিং আমার কাছে মনে হয়েছে যে ডোন্ট গেট মি রং, আপনি মানে যারা MBA করেছে তার, আমার কাছে মনে হচ্ছে মাচ বিলো অ্যাভারেজ ডিগ্রি, বিকজ ইট ডাজেন্ট মেক ইউ লার্ন টু এনিথিং। আপনার এটা ইকোনমিক্স শেখায়, এটা আপনার স্ট্যাটিস্টিক্স শেখায়, এটা আসলে ম্যাক্রো ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্স, মার্কেটিং সব কিছু শেখায় 3 মাস করে, বাট কোনো কাজই কিন্তু 3 মাসের না। সো আমার কাছে মনে হচ্ছে ইটস এ প্রফেশনাল ডিগ্রি অফকোর্স, বাট ওটা থেকে আমি তেমন কিছু শিখছি আমার কাছে মনে হয়, বিকজ হোয়াট আই হ্যাভ লার্ন থ্রু এক্সপিরিয়েন্স, দ্যাটস অল অ্যাবাউট। এবং নেসলেতে থাকা অবস্থা যখন আমি ফিল্ডে ছিলাম, আমার মনে আছে তখন আই গট অ্যান অ্যাক্সিডেন্ট, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছিলাম। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করার পরে ভেরি ইন্টারেস্টিংলি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করলাম। অ্যাক্সিডেন্ট করার পরে অফিস থেকে 1 মাসের ছুটি পেলাম, যে আসলে হাত ব্যান্ডেজ করা, অফিস করার কোনো স্কোপ নাই। অ্যান্ড কোম্পানি ওয়াইজ দেয়ার ভেরি মাচ প্রফেশনাল, ইউ গো ইন লিভ। আই ওয়াজ ইন লিভ। এখন আমি তো ধরেন সারাদিন হাত ব্যান্ডেজ নিয়ে ঘরে বসে থাকে, বিরক্ত লাগে আসলে, এই হাতটা ভাঙা। দেন আমি আই ওয়েন্ট টু ওয়ান অফ মাই বিগ ব্রাদার্স, আমার বড় ভাইয়ের অফিসে গেলাম। ওনার অফিসে যাওয়ার পরে বললো যে হে ম্যান হোয়াট হ্যাপেন, আমাকে বলতেছে। এই ভদ্রলোক ছিল পাকিস্তানি, আমার ভাইয়ের ফ্রেন্ড, তো মানে পাকিস্তানি। বললো যে আমি বললাম যে হাত,
আই জাস্ট হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট। বলে যে সে আমাকে একটা কথা বলছিল, ইটস এ ভেরি ইন্টারেস্টিং ওয়ার্ড, আই নেভার ফরগেট ইন মাই লাইফ। বললো যে ওয়ার দের ইজ এ পেইন দের ইজ এ গেইন। ভেরি ইন্টারেস্টিং। আই ওয়াজ ইন্সপায়ার্ড উইথ হিজ ডিসকাশনস। সে আমাকে বুঝাইলো অনেকক্ষণ। আই ওয়াজ এক্সট্রিমলি মোটিভেটেড। বললো যে তুমি 1 মাস বসে থেকে কী করবা, তোমার একটা কাজ দিই। আমি বললাম যে কী কাজ বস? বলে যে তুমি চাদর বিক্রি করো। সে পাকিস্তান থেকে চাদর আনতো, পাকিস্তানের প্রিন্টের চাদর আছে না, খুব সুন্দর সুন্দর প্যাক করা চাদর। সে আমাকে বললো তোমাকে আমি 300 টাকা চাদর দেব, চাদর বিক্রি করে টাকা দেবা। আমি বললাম যে আমি চাদর নিব কীভাবে? বলে আমি তোমার একটা মাইক্রো দিচ্ছি। তার মাইক্রোতে করে আমি চাদর নিয়ে বেরোই। প্রত্যেকদিন সকালবেলা বাসা থেকে নাস্তা করে বেরোই, অফিস বন্ধ, আমি চাদর নিয়ে নিউ মার্কেট, বঙ্গবাজার, তারপরে বিভিন্ন কর্পোরেট হাউস, ইভেন নেসলেতেও সব জায়গায় চাদর বিক্রি করতে শুরু করলাম। আমি ইন এ মান্থ আমি 4.5 লক্ষ চাদর বিক্রি করছিলাম। এবং এই মাসে চাদর বিক্রি করে হোয়াট আই ডিড, আই বট এ কার, ফার্স্ট টাইম ইন মাই লাইফ। তখন মনে হলো না যে জব ইজ আ পেইন, জব ছেড়ে দেওয়া দরকার, চাদর নিয়ে নট নেসেসারিলি। তো আমি তখন একটা স্টারলেট গাড়ি কিনলাম। ওকে, স্টারলেট গাড়ি কিনলাম এবং আব্বা তখন জীবিত ছিলেন। আব্বাকে দেখাইলাম। আই ক্যান রিমেম্বার যে আব্বা বোধহয় জীবনের এই হাসিটা আমি জীবনেও ভুলবো না। মাই ফাদার ওয়াজ লাফিং। এবং তার ঠিক 15 দিন পরে আমার বাবা মারা যায়। স্টোরি বাবারা আসলে সন্তানদেরকে যে এই যে এত বেশি শাসন করেন, মারা শাসন করেন, দের ইজ এ গোল। জি, আমাকে একজন খুব গুণী মানুষ বলেছিলেন যে একটা ছেলের জীবনে আসলে 3টা অধ্যায়, বা একটা মানুষের জীবনে আসলে 3টা অধ্যায়। সেটা হলো, প্রথম অধ্যায়টা হচ্ছে তার শিক্ষা, দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে তার ক্যারিয়ার, এবং তৃতীয় অধ্যায়টা হচ্ছে তার সন্তানদেরকে বড় করা। জি, এই 3টা অধ্যায়ের যে কোনো একটা অধ্যায়ে একজন মানুষ পিছিয়ে থাকতে পারে, একটা মানুষ হেরে যেতে পারে, কিন্তু শেষ অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ একটা মানুষের জীবনে। ধরেন আপনি জীবনে অনেক বড় কিছু হয়েছেন, কিংবা আপনার ক্যারিয়ার অনেক বড় কিছু, কিন্তু আপনার সন্তানগুলো মানুষের মতো মানুষ হয়নি। আপনার সন্তানগুলোকে আপনি যেভাবে এক্সপেক্টেডলি দেখতে চেয়েছিলেন সেই জায়গাটা আপনি যেতে পারেননি। সো ফাইনালি হি ইজ আ লুজার। এটা ওই গুণী মানুষটার কথা। তো যখন আসলে ওই শাসনের কথাটা আসে, যে বাবা শাসন করে এবং বাবারা চায় যে ছেলেটা বড় হোক, মানুষের মতো মানুষ হোক, ডেফিনেটলি আপনার বাবার, প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু অপূর্ণতা থাকে। আপনার বাবার জীবনেও নিশ্চয়ই ছিল, কিন্তু আপনার বাবা এই জায়গাটাকে কোনোভাবেই কম্প্রোমাইজ করতে চাননি, যে না, আমার সন্তান সে মানুষের মতো মানুষ হতেই হবে, তাকে যেভাবেই হোক হতে হবে। দ্যাটস ওয়াই ওই স্মাইলটা একেবারেই প্রাইসলেস, এবং এটা একটা অসাধারণ হাসি। নিশ্চয়ই হাসির মধ্যে তার জীবনের একটা সফলতা লুকিয়েছিল, যে না, ঠিকমতো মানুষ করতে পেরেছি বলে আজকে সেটা হয়েছে। অফকোর্স, যে ভদ্রলোক দেখতে চেয়েছে যে এসএসসি পাস করলাম, যে ভদ্রলোক এইচএসসি, সেই ভদ্রলোক মৃত্যুর আগে দেখে গেছে আমি গাড়ি কিনছি। এটা মনে হয়েছে যে হি ফেল দ্যাট, না, আমি যে ছেলেটাকে মানুষ করতে চেয়েছিলাম, পারহ্যাপস আই হ্যাভ বিন ইনটু মাই লাস্ট স্টেজ। ট্রু। এরপরে যেটা, যদি নেসলেতে প্রায় 12 বছর চাকরি করার পরে অল অন এ সাডেন ফর সার্টেন রিজন আই হ্যাড টু লিভ নেসলে, এবং আমি এক সন্ধ্যায় চাকরি ছেড়ে দিই। দেয়ার ওয়াজ সাম, যেটা আপনি একটু আগে অফ ইয়ারে বলছিলাম, কর্পোরেট পলিটিক্স, অ্যান্ড আই হ্যাড অলসো ফেস সাম পলিটিক্স, এবং ইট ওয়াজ ইমোশনাল ব্রেক। এবং সামহাও যখন চাকরি ছাড়লাম তখন আমার ব্যাংকে 46,000 টাকা, এবং মাই ওয়াইফ ওয়াজ প্রেগনেন্ট অন দ্যাট টাইম, বাট আই ডোন্ট হ্যাভ মানি। আমি নেসলেতে বের হলাম। বের হওয়ার পরে যারা আমার খুব ক্লোজেস্ট, I called them. They didn't pick my call. And I was hearing the boys, Kamar is finished. And, এটা অসম্ভব, কারণ অন দ্যাট টাইম আই ওয়াজ নট সাচ ম্যাচিওর। 2007, আজকে থেকে 13 years ব্যাক, আমার জীবনের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পার্সন ইন মাই লাইফ, ওয়ান অফ দ্য, আমি বলি আরও কিছু মহৎ মানুষের সাথে আমার পরিচয় হয়েছে, সেটা হচ্ছে মির্জা ভাই। মির্জা ভাই নেসলে তখন কর্পোরেট অ্যাফেয়ার্স ম্যানেজার। হি ইউজ টু লাভ মি আ লট। মির্জা ভাই রাত্রিবেলায় বাসায় আসলো, এসে বললো, অনেক বকাচকা দিল আমাকে। হ্যাঁ, হি ইউজ টু কল মি ব্ল্যাক। আমাকে বাংলায় বলতো, কাইল্লা ডাকতো। I was on that time even more black. তো মির্জা ভাই ইউজ টু লাভ মি আ লট। মির্জা ভাই আসলো, এসে বললো যে যাই হোক, তুই চিন্তা করিস না, আমি মির্জা থাকা অবস্থা তোর কোনো অসুবিধা হবে না। আমাকে ফলোইং ডে নেসলে ছাড়লাম। আপনার ছাড়ার পরের দিন উনি আমাকে একটা কল দিল, তুই কই? আমি বললাম বাসায়। বললো যে গুলশান গেলাম। উনি একজন হেড হান্টারের কাছে নিয়ে গেল। হেড হান্টারের কাছে নিয়ে, মানে জাহাঙ্গীর ভাই নামে একজন হেড হান্টার, গুলশানে একই অফিস আছে ওনার।
জাহাঙ্গীর ভাই বলল, এই মিয়া তুমি এইগুলি করছো কেন, কেন ছাড়লা, অনেক কথা টথা বললো। আমি চুপ ছিলাম। বলো যে বসো, দেখি কিছু করা যায় কিনা। উনি কল দিল রহিম আফরোজের ওয়ান অফ দ্য ডিরেক্টর মিস্টার নিয়াজ রহিমকে, যে নিয়াজ ভাই আমার কাছে একটা ভালো ছেলে আছে, মাত্র নেসলে থেকে বাড়িছে, বাট হি হ্যাজ নো আদার ইস্যুস, উই নো হিম, বাট একটু পোলাবান মানুষ, চাকরি ছেড়ে দিছে। পরে বললো যে আমার কাছে পাঠায় দেন। তখন নিয়াজ রহিম স্যার এবং ওনাদের গ্রুপ এইচআর আরিফ শাহরিয়ার ভাই, ওনারা আমাকে একটা ইন্টারভিউ নিয়ে আমি ঠিক 7 দিনের মাথায় গট দ্য জব। আই জয়েন্ড ইন রহিম আফরোজ। আই ইউজ টু গ্যাট ইন নেসলে। তখন আমি নেসলেতে বেতন পেতাম 52,000 টাকা, ট্যাক্স কেটে পেতাম 43,000 টাকা। রহিম আফরোজে জয়েন করলাম 7 দিন পরে 95,000 টাকা। সো অ্যাগেন দ্যাট ইজ সামথিং চেঞ্জিং মাই লাইফ। অ্যাগেন আমি একটু আগে যারা বলছিলাম, ইউ ক্যান ট্রাই, অলমাইটি ডিফাইন্স দ্য ডেস্টিনেশন। তো রহিম আফরোজে যখন জয়েন করলাম, আই ওয়াজ ডুইং ফ্যান্টাস্টিক বিকজ আই হ্যাড এ বিগ চ্যালেঞ্জ ইন মাই মাইন্ড। আই নিড টু রিগ্রো, আই হ্যাভ টু প্রুভ মাই সেলফ। কামরুল ইজ নেভার ফিনিশড। আমার মাথায় ঘুরতো জিনিসটা যে পিপল টোল্ড কামরুল ইজ ফিনিশড। উইদিন 6-7 মান্থস আমি রহিম আফরোজে 7-8 মাসের ভিতরে আই হ্যাড এ ইন্টারেস্টিং রিটেল কনফারেন্স ইন শেরাটন হোটেল, তখন শেরাটন বলতো এটাকে। অ্যান্ড আই হ্যাড এ প্রেজেন্টেশন অ্যাবাউট দ্য রিটেল মার্কেট বিকজ আই ওয়াজ লুকিং আফটার আগোরা বিজনেস। ওকে, এটা নিয়েও বেশ কিছু ক্লাইম্যাক্স আছে। আত্মীয় স্বজন ক্রিটিসাইজ করে, তুমি কোম্পানি মাল্টিন্যাশনাল ছেড়ে দোকানে বসো, তুমি কোন দোকানে বসো, এটা কি গুলশানে বসো নাকি সোবানবাগে বসো, বিকজ দে হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্য রিটেল স্ট্রাকচার্স অ্যান্ড বিজনেস। তো যাই হোক, আমি রিটেল কনফারেন্সে প্রেজেন্টেশন ছিল আমার একটা, আই আর গিভেন এ প্রেজেন্টেশন। ওইখানে আমার সাথে পরিচয় হয় আব্দুল মোনেম লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিস্টার মহিউদ্দিন মোনেম। তো উনি আমার সাথে পরিচয় হওয়ার পরে উনি আমাকে বললো যে হোয়াই ডোন্ট ইউ কাম টু ইগলু। তখন আমাকে 2000 ইটস এ ম্যাটার অফ 2008-এর, আমি 2007-এর রহিম আফরোজ জয়েন করলাম। 2008-এর অ্যাপ্রক্সিমেটলি জানুয়ারির দিকে উনি আমাকে বললো যে ইউ জয়েন ইন ইগলু অ্যাজ এ হেড অফ মার্কেটিং, আমাকে অফার করলো হেড অফ মার্কেটিং। তারপরে আমি আবারও মির্জা ভাইয়ের সাথে কথা বললাম। মির্জা ভাই ইজ অলসো গাইড, ফিলোসফার, মেন্টর বলতে পারেন, বিকজ হি ওয়ার্কড ইন ব্রিটিশ আমেরিকান টোবাকো অনেক বছর, প্রায় 30 ইয়ার্স ব্রিটিশ আমেরিকান টোবাকোতে ছিল। তারপরে নেস্লেতে উনি ট্রান্সকম থেকে নেস্লেতে আসে। তো মির্জা ভাই বললো যে আমার মনে হয় যে তোর আবার ফুডেই ব্যাক করা উচিত, বিকজ তুই তো রিটেল থেকে ফুডে চলে আয়। দেন আই জয়েন উইদিন আপনার ফেব্রুয়ারি ফার্স্ট উইকে আমি জয়েন করলাম ইগলুতে অ্যাজ এ হেড অফ মার্কেটিং। ইগলুতে জয়েন করলাম 135,000 টাকা স্যালারি, এবং 1 বছরের মাথায়, 1 বছর না ঠিক 8 মাসের মাথায় আমার বেতন হয়ে গেলো ডাবলের চেয়ে বেশি। বাট ওইখানে কিছুদিন কাজ করার পরে দেখলাম যে আই ওয়ার্ক সো মেনি ইয়ার্স ইন মাল্টিন্যাশনাল, এবং ওইখানে কাজ করার পরে দেয়ার ইজ এন এনভায়রনমেন্টাল ইস্যু, আসলে অ্যাডজাস্ট করতে আমার খুব অসুবিধা হচ্ছিল। এবং পরবর্তীতে আই গট এন অফার নিউজিল্যান্ড ডেয়ারি থেকে। নিউজিল্যান্ড ডেয়ারিতে আমি অফার পাই। অফার পাওয়ার পরে আমি নিউজিল্যান্ড ডেয়ারিতে যখন ইন্টারভিউ দিতে যাই, তখন আবার রহিম আফরোজ আমাকে অফার করে আবার যে তুমি ওইটা ছেড়ে চলে আসো। তো আমি অ্যাট এ টাইম 2টা অফার পাই, নিউজিল্যান্ড ডেয়ারি প্লাস রহিম আফরোজ। তো নিউজিল্যান্ড ডেয়ারিতে যখন গেলাম, যাওয়ার পরে আমাকে নিউজিল্যান্ড ডেয়ারি ম্যানেজিং ডিরেক্টর ইজ এ ভেরি স্মার্ট গাই। সে বললো যে তুমি হেড অফ মার্কেটিং আসো ইগলুতে, বাট তুমি তো ব্র্যান্ড ম্যানেজার ছিলা, মাঝখানে 1 বছর তোমার হেড অফ মার্কেটিং, সো আমরা তোমাকে আসলে হেড অফ মার্কেটিং পজিশন দিতে পারবো না। হ্যাঁ, 2 দিন ইন্টারভিউ নিয়ে পরে বলছে হেড অফ মার্কেটিং। আমি তার কি পজিশনটা কি, বলা যে উই ক্যান গিভ ইউ ম্যাক্স গ্রুপ ব্র্যান্ড ম্যানেজার পরে মার্কেটিং ম্যানেজার, তারপরে হেড অফ মার্কেটিং, 2 গ্রেড নিচে। এবং এই কথা বললো তুমি এখন কত বেতন পাই, 135, উই ক্যান গিভ ইউ ম্যাক্সিমাম 90,000 টাকা। বাট আই ওয়ান্টেড টু কাম ব্যাক এগেইন টু দ্য মেইন স্ট্রিম ব্র্যান্ডস, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমি চিন্তা ভাবনা করে বললাম যে পারফর্ম করলে কী করবেন, বলে পারফর্ম করলে উইদিন 3 মান্থস ইউল গেট দ্য, 6 মাসের ভিতরে তোমাকে প্রমোশন দিব এবং তোমার স্যালারি আগের জায়গায় নিয়ে আসবো, ঠিক আছে। দেন উইদিন 3 মান্থস হি মেড মি, আমি গ্রুপ ব্র্যান্ড ম্যানেজার 2 গ্রেড নিচে জয়েন করলাম। আমি জয়েন করার পরে যে উই আর ফেসিং এক্সট্রিম ক্রাইসিস হচ্ছে তখন বাংলাদেশের ইম্পোর্টেড মিল্ক নিয়ে একটা ক্রাইসিস হয়, দ্যাট ইজ মেলামাইন নামে একটা ইম্প্যাক্ট হয়। মেলামাইন পাওয়া গেছে দুধে, এরকম একটা ছিল। এবং মেলামাইনের ইম্প্যাক্ট এতই বেশি ছিল যে মানুষ পাউডার মিল্ক খাওয়া ছেড়ে দিল, এবং ফ্যাক্টরি বন্ধ হওয়ার মতো উপক্রম, সাংবাদিকরা প্রতিদিন ফোন করে। তো ওই সময়ে আমি নিউজিল্যান্ডের এমডি সাহেবের সাথে আমি ক্লোজলি কাজ করলাম, এবং I worked so hard because I find he is one of the fantastic person, very nice person, very nice human being. এবং ওনার সাথে আমি উই ফাইন্ড দ্য বিজনেস এট এ ভেরি স্ক্র্যাচ পজিশন। একেবারে সেল ড্রপ করলো, যে অফিস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা, তারপরেও ভদ্রলোক প্যাশেন্স রাখলেন, এবং ওনার কাছ থেকে আবার ধৈর্য যে একটা জিনিস সেটা শিখলাম, এবং উইনভাবে ওনার সাথে একেবারে কাজ করতে শুরু করলাম। এবং আমার মনে আছে নিউজিল্যান্ড ডেয়ারিতে শুক্র শনি বন্ধ ছিল,
I never been into Saturday. আমি কোনোদিন ছুটি কাটাতাম না. I used to go to the office because my objective is something. If I can do something great job, perhaps company will grow. I will also grow. That is how my attitude was, something like that. তো মাশাল্লাহ, এবং আমি 5 বছর ওনার সাথে উইথ দ্য গ্রেট ব্র্যান্ডস, ডিপ্লোমা, রেড কাউ, এগুলি নিয়ে আমি কাজ করলাম, এবং ডিপ্লোমা ইজ রাইট নাও ওয়ান অফ দ্য টপ ব্র্যান্ড ইন বাংলাদেশ. সো কি হলো আপনার? ওই ইনিশিয়ালি বললেন যে পারফরমেন্স যদি দিতে পারি তাহলে আমাকে ঠিক 3 মাসের ভিতরে উনি আমাকে মার্কেটিং ম্যানেজার করলেন, এবং 1 বছরের মাথায় হি মেড মি হেড অফ মার্কেটিং. 1 বছরের মাথায়, এবং হি ওয়াজ ভেরি হ্যাপি যে আল্লাহ তাআলাই কোনো না কোনোভাবে একটা জায়গা তৈরি করে. I can remember it's the beginning of 2013 আমাদের যে নিউজিল্যান্ডেরই যে মেইন যে কোম্পানি, দ্যাট ইজ ফন্টেরা ইজ দ্য গ্লোবাল মিল্ক জায়ান্ট. আপনার নিউজিল্যান্ডের ফন্টেরা কোম্পানি ইটসেলফ কন্ট্রিবিউট করে জিডিপির হুইচ ইজ অ্যারাউন্ড 20%. নিউজিল্যান্ডের জিডিপির কন্ট্রিবিউট করে. ইটস এ আলাদা সেপারেট ট্রেন আছে ওদের জন্য টু মুভ ইন টু দ্য অফিস. এত বড় কোম্পানি নিউজিল্যান্ডের, এবং অল অন এ সাডেন গ্লোবাল সেলস হেড হি কেম টু এশিয়া ভিজিট. আচ্ছা, এশিয়া ভিজিটে আসলেন, এবং এশিয়া ভিজিটের মাঝে বাংলাদেশেও রাখলেন. They wanted to see the Bangladesh potential because they were trying to feasibility, because এই ফন্টেরার এই কোম্পানিটা একসময় নিউজিল্যান্ড মিল্ক ছিল. নিউজিল্যান্ড মিল্ক পরবর্তীতে বাংলাদেশ বন্ধ করে দেয়. মল্লিক সাহেব সেই কোম্পানিটা কিনে নিয়ে নিউজিল্যান্ড ডেয়ারিতে কনভার্ট করে. বাট দে ওয়ান্টেড টু কাম ব্যাক, যে আমরা ব্যাক করে গেছি, আবার আসতে চাই. দেয়ার ব্র্যান্ড ওয়াজ অ্যাঙ্কর ওয়াজ দ্য ব্র্যান্ড. পারহ্যাপস ইউ হার্ড দ্য নেম অফ দ্য অ্যাঙ্কর. তো যাই হোক, তারা বাংলাদেশে অল অন এ সাডেন ভিজিট করতে আসলো, অ্যান্ড উই আর অলসো দ্য বায়ার নিউজিল্যান্ডেরই. আমরা তাদের কাছে দুধ কিনতাম. তো আসার পরে বাংলাদেশে আসার পরে আমাকে বললো যে, মল্লিক ভাই বললেন, আমরা এমডি সাহেব, উনি যদিও নিউজিল্যান্ডের মালিক এমডি, তারপরে ওনাকে আমরা ভাই বলতাম. তো মল্লিক ভাই বললেন যে কামরুল একটা ভালো প্রেজেন্টেশন দেন বাংলাদেশ মার্কেট ডিনামিক্সের উপরে. সো আই প্রেজেন্টেড টু হিম, বিফোর হিম আমি প্রেজেন্টেশন দিলাম. প্রেজেন্টেশন দেওয়ার পরে উনি এশিয়া একটা ঝটিকা সফর দিল. এক সপ্তাহে বোধ উনি 7 থেকে 8টা দেশ মুভ করলো. বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, প্রাইভেট চার্টার প্লেনে করে আসলেন. এসে করে দেখার পরে, এবং ঠিক 15-20 দিন পরে আই গট এ মেইল. উনি চলে যাওয়ার পরে বললো যে উই হ্যাভ শেয়ার হোল্ডার্স কনফারেন্স, ফন্টেরা শেয়ার হোল্ডার কনফারেন্স. সো উইল বি অবলাইজড ইফ ইউ কাম ওভার হিয়ার অ্যান্ড ইউ গিভ দ্য প্রেজেন্টেশন অ্যাবাউট বাংলাদেশ মার্কেট ডিনামিক্স. অ্যান্ড এবং এশিয়া মার্কেটে সে 11টা মার্কেট ভিজিট করেছিল, সেখান থেকে সে আমাকে সিলেক্ট করলো যে দিস পার্সন ক্যান কাম অ্যান্ড হি ক্যান গিভ দ্য প্রেজেন্টেশন. Okay, then it was a very delightful moment for me. I will go to New Zealand, অন্যরকম ব্যাপার. আমি কখনো I have never been to New Zealand. যাই হোক, পরবর্তীতে আমি এবং মল্লিক ভাই 2জন নিউজিল্যান্ড গেলাম. নিউজিল্যান্ড গিয়ে in front of 600 shareholders I gave a presentation about Bangladesh market dynamics. আমার এটা মনে হচ্ছে, দেখেন, আমরা এশিয়ান হিসেবে আমরা আসলে they feel that we are the substandard people, but New Zealand people comparatively more of generous, অনেক ভালো. তো আমি যখন প্রেজেন্টেশনে দাঁড়াবো, তখন ইট ইস আফটার কফি ব্রেক ইন দ্য মর্নিং. আমার স্লট ছিল 30 মিনিটের স্লট. আই ক্যান রিমেম্বার যে 30 মিনিটের স্লটের ভিতরে তারা একটু গুনগুন করতেছিল, ইদার আই ক্যান স্পিক ইন ইংলিশ, তারা কে বুঝবে কিনা, এটসেট্রা. সো আমি স্টেজে উঠে ওইখানকার যে সিওর কাছ থেকে পারমিশন নিলাম. গ্লোবাল সিও ওয়াজ দেয়ার, আর সিওর কাছে বললাম যে উড ইউ অ্যালাউ মি টু কল মাই বস ওভার হিয়ার. তো বললো যে ইয়েস, হোয়াই নট. তো আমার বস একটু ছোটোখাটো মানুষ, অ্যারাউন্ড 5 ফিটের চেয়ে ছোটো. উনি দেখলাম একটু ঘামতেছে, মানে একটু টেনশনে আছে, কামরুল আসলে কী বলবে কি না বলবে. তো যাই হোক, আই হ্যাড প্রেজেন্টেড. আমি 25 মিনিট প্রেজেন্টেশন দিলাম, অ্যান্ড আই হ্যাভ 5 মিনিটস কোয়েশ্চেন অ্যান্ড আনসার সেশন. এবং দ্যাট ইজ ওয়ান অফ দ্য ব্রাইটেস্ট মোমেন্ট ইন মাই লাইফ. এবং 600 শেয়ার হোল্ডার দাঁড়ায় হাততালি দিয়ে বাংলাদেশকে স্বাগত জানাইলো, এবং দে অ্যাপ্লজড মি. এবং আমার বসের চোখে ফার্স্ট টাইম দেখলাম হিজ আইজ ওয়াজ টিয়ারিং, হি ওয়াজ সাচ হ্যাপি. এবং ওইখান থেকে তারপরে আমরা নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ঘুরে টুরে মজা টজা করে বাংলাদেশে ব্যাক করলাম. ব্যাক করার ঠিক 1 মাস পরে দে অফার্ড মি টু জয়েন ইন ফন্টেরা. ওকে, ফন্টেরা. এবং আমি যখন ফন্টেরার অফারটা দেয়, তখন আমি আমার বসের কাছে আবার যথারীতি যাই. এবং বস ইনিশিয়ালি বললেন যে কামরুল, ইটস এ গ্রেট অপরচুনিটি, ওয়াই শ্যাল ইউ লুজ ইট, দেন ইউ উইল বি দ্য গ্লোবাল স্টাফ. গ্লোবাল স্টাফ ইন সেন্স আই হ্যাভ বিন দ্য স্টাফ অফ সিঙ্গাপুর. আমি ওইখান থেকে আমার বসের কাছে যাই. বস বললো যে যান, আপনি অসুবিধা নাই. বাট অন দ্যাট টাইম নিউজিল্যান্ডের অলসো ডুইং সো মেনি প্রজেক্টস. they were diversifying the projects. নুডলস বিজনেস নামবে, তারপরে বিস্কিট অনেক কিছু, সব কটা প্রজেক্টে আমি লিড করছিলাম, বিকজ আই ওয়াজ দ্য হেড অফ মার্কেটিং.
তো যাই হোক, এখন যখন ওনাকে বললাম দেখলাম যে হি ওয়াজ, আমাকে সায় দিলেন, সায় দেওয়ার পরে হি ওয়াজ নট মেন্টালি হ্যাপি। বেটা তোমার আমি আমার কোম্পানিতে কাজ করো, এরকম একটা ইস্যুস ছিল। তুমি আমার থ্রুতে গেলা নিউজিল্যান্ড, এখন তুমি ওই জায়গায় চলে যাবা। সামহাউ হি ওয়াজ নট হ্যাপি, বাট সে আমাকে বুঝতে দিত না। আমি অনেকবার কথা বলার পরে যে না আমরা আপনি যান, পরে আমি ফন্টেরাতে জয়েন করে ফেললাম। ফন্টেরাতে জয়েন করার পরে আই হ্যাড টু স্টে ইন সিঙ্গাপুর। সিঙ্গাপুরে থাকি, সিঙ্গাপুর বাংলাদেশের নেপাল মার্কেট আই ওয়াজ লুকিং আফটার, বাংলাদেশ নেপাল মার্কেট। বাট আই ওয়াজ মিটিং মাই কিডস। আমার বাচ্চারা তখন অনেক ছোটো। 2014 সালে আমি জয়েন করি, 13 এন্ডে জয়েন করি। তো 13 এন্ডে জয়েন করি, তখন আমার আসলে সিঙ্গাপুর আসলে এরকম কোনো মজার জায়গা না আমরা যেটা মনে করি। ইউ ক্যান গো ফর 7 days আড্ডা মারার জন্য, ঘুরতে বেড়াইতে, বাট ওয়ান্স ইউ আর স্টেইং ওভার দেয়ার ইটস এ পিওরলি যে একটা মেশিনের মতো জীবন, রোবোটিক লাইফ। তো এখানে আমি খুব ব্যাড ফিল করতাম। বাংলাদেশে যখন 7 দিন থাকতাম, নেপালে 7 দিন, 15 দিন সিঙ্গাপুর, এরকম করে আমার চলতেছিল। 7 দিন সিঙ্গাপুর, নাহলে এইদিকে বাংলাদেশে 15 দিন নেপাল, এরকমভাবে আমার চলতেছিল। তো তখন আমার সাথে সামহাউ আই হ্যাড এ কানেকশন উইথ ওয়ান অফ দ্য বিগেস্ট জেন্টেলম্যান ইন বাংলাদেশ, প্রাণ আরএফএলের বর্তমান চেয়ারম্যান এন্ড সিও মিস্টার আহসান খান সানি। আমার সাথে পরিচয় হয় ওনার। পরিচয় হওয়ার পরে বলে যে আপনি কোথায় আছেন? আমি বললাম স্যার আমি আপনাকে চিনি। হ্যাঁ, আপনি আমাকে কীভাবে চেনেন? আমি স্যার আপনাকে স্যার সবাই চেনে। তো বললো যে আপনি কোথায় আছেন? আমি বললাম ফন্টেরা। ভাই বিদেশে কী করেন? প্রাণে আসেন। তখন আমাকে বললো যে প্রাণে আসবো, প্রাণ আমি জানি না কালচার কীরকম। আমার যেটা চ্যালেঞ্জ ছিল মাল্টিনেশনাল ব্যাক করা, দ্যাট আই হ্যাভ ডান, আমার ওই চ্যাপ্টার ফিনিশড। তারপরে সামহাও আমার এন্ডে একজন এক্স কলিগ ছিল, ওরা আমার সাথে কথা বললো, আমার বললো তুই চলে আয়, ভালো হবে। যেহেতু তখন উনি ডিএমডি ছিল, ওনার বাবা জীবিত ছিলেন আমজাদ সাহেব। তারপরে ওনারা আমার যে অফারটা করলো, খুব ভালো অফার পাইলাম একটা। আমি প্রাণে জয়েন করলাম যে গ্রুপ মার্কেটিং হেড, আই মিন সিএমও হিসেবে, এন্টার ক্যাটাগরির হেড। আমার আন্ডার 11টা হেড অফ মার্কেটিং তখন। তো পয়সাপাতিও ভালো, দেশে চাকরি। তা আমি একটু মনে করেন একটু লোভী হইয়া, অনেকটা বলতে পারেন যে প্রফেশনাল লাইফে অনেক সময় এই প্রবলেমগুলি হয়। দেন আই জয়েন ইন প্রাণে জয়েন করার পরে যে আই অ্যাডমায়ার দেম, আই স্যালিউট দেম, বাট এগেইন দ্যার ইজ এ টিপিক্যাল ডিফারেন্ট কালচারাল শক। এবং ওইখানে মনে করেন আই হ্যাভ সিন অ্যানাদার কর্পোরেট পলিটিক্স। তারা আমাকে দাঁড়াইতেও দেয়, বিকজ দেয়ার আর পিপুল যারা 25 বছর 20 বছর চাকরি করে, অল অফ এ সাডেন দে ক্যানট এক্সপেক্ট দ্য নিউ বস। সো ওইখানে আমি সব প্রতিষ্ঠানেই একটা বড় সমস্যা, মানে যারা এক্সিস্ট করে তারা সামহাও নতুন কাউকে খুব সহজে রিসিভ করতে পারে না। এটা হয় কি, আমি আপনাকে বলি কি, এটাকে আসলে এন্টারপ্রেনার যারা আছে তাদেরকে লিডটা নিতে হয়, যে ইদার ইউ আর প্রটেক্টিং দ্য ট্যালেন্ট অর নট। এটা আসলে নিচে থেকে কেউ মানতে চাবে না। আমি এমনও জায়গায় কথা বললাম যারা আমার এক্স বসের আছে, যে আমি দরকার লাগলে 2 লাখ টাকা স্যালারি স্যাক্রিফাইস করে দেবো, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওয়াই ডু আর্ন মানি? ইউ আর্ন মানি টু ফর হ্যাপিনেস, পিস। তো যাই হোক, 2-1 কমিটমেন্ট করলো, বাট আমি রিয়ারলি পেয়েছি যে পিপল অ্যাকসেপ্টেড বা অর সামহাউ কেপ্ট দ্য কমিটমেন্ট। যাই হোক, এর মাঝে এগেন আমার সাথে এখন আপনার এশিয়ার যে এমডি সাহেব আছেন কনজিউমার ব্র্যান্ডসের, মিস্টার আলমগীর সাহেব, উনি আমাকে প্রচণ্ড স্নেহ করেন। ওনার সাথে আমার দেখা হইলো, দেখা হওয়ার পরে বললো যে ঠিক আছে তুমি এক কাজ করো, তুমি এশিয়াতে জয়েন করো। তো ইন্টারেস্টিংলি আমি তখন মানে অ্যাডজাস্ট করতে পারতেছিলাম না। আই ওয়াজ গেটিং এক্সট্রিম ফ্রাস্ট্রেশন। এই মাল্টিনেশনাল ছেড়ে চলে আসছি, আই হ্যাভ বিন একটা স্টুপিড কাজ করে ফেলছি। তো স্টুপিড কাজ করার পরে যে উনি যখন আমাকে অফারটা দিল, উনি এসিআই ফুডসের আমাকে দায়িত্ব দিতে চাইলেন। তো ফুডসের দায়িত্ব নিয়ে যখন আমি অফার লেটারটা নিয়ে বের হলাম, দেন আই গট এ কল এগেন ফ্রম আব্দুল মোনেম লিমিটেড। একটা কল পেলাম, মোটরসাইকেলে করেছিলাম। তখন আমার কাছে মনে হলো যে আমি আর একটা গাড়ি কিনতে যাচ্ছিলাম, আমার মনে আছে হন্ডা বেজেল, নতুন গাড়ি আসছে তখন। এটা জাস্ট কেম থ্রু বাংলাদেশে, বোধহয় 2-3টা গাড়ি আসছে। আমি গাড়িটা নেটে দেখলাম, দেখার পরে খুব পছন্দ হলো। আমার মোটরসাইকেলে ফোন দেওয়ার বললো যে মোনেম সাহেব আপনার সাথে কথা বলতে চায়। তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম, যিনি ফোন করলো, আমি বললাম কোন মোনেম? বলে যে আব্দুল মোনেম সাহেব নিচে। আমি বলছি যে ওনার ছেলেরা না তো? বলে যে না। আমি বললাম যে ঠিক আছে আমি আসবো। ইস্যু কি জিজ্ঞেস করলাম, বলে যে আসেন তাহলে কথা বলা যাবে। আমি যথারীতি ওনাদের অফিসে গেলাম। অফিসে যাওয়ার পরে যে 8টার দিকে গেলাম, পুরো অফিস উনি খালি রাখলেন। উনি একা বসা ছিলেন, অ্যান্ড হি ওয়াজ এ ড্যাম স্মোকার, রিপিটেডলি স্মোক করেন। এবং আমাকে দেখায় বললো যে আপনি আগে এগুলোতে ছিলেন? আমি বললাম জি স্যার আমি ছিলাম। বলে যে চলে গেছেন কেন? আমি বললাম যে ভাল লাগতেছিল না তাই চলে গেছি। তারপর বললো যে কী প্রবলেম বলেন তো? আমি বললাম যে সমস্ত কালচারে স্যার বড় হয়েছি, এই কালচারগুলি আপনাদের এখানে নাই। আমি স্ট্রেট কাট বললাম।
বলার পরে বলল যে সাহসী মানুষ, আপনি সত্যি কথা বলছেন অ্যাটসেট্রা। বাট আমার সাথে তো মানুষজন কাজ করতেছে 30 বছর 35 বছর কাজ করতেছে, বিকজ উনি কনস্ট্রাকশন ডিভিশনটা উনি লিড করেন। পরে বলল যে আমি ইগলুটা আমি এখন দেখা শুরু করছি। উনি সামহাও ওনার ছোট ছেলে দেখতো, উনি বললো যেটা উনি দেখবেন। আমি বললাম যে ভেরি গুড স্যার, দেখেন। বলে যে কিছুক্ষণ কথা বললো যে আপনি কি আসবেন? আমি বললাম না স্যার। বলে কেন? আমি বললাম যে স্যার আপনাদের এনে আমি সেই মাল না, আমি এভাবে বললাম। উনি একটু হাসলো এবং হিস স্মাইল ওয়াজ ফ্যান্টাস্টিক। উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, ছেড়ে চলে গেছেন। যাই হোক, আমি রিজেক্ট করে চলে আসলাম বিকজ আমার কাছে এসিআর অফার আছে। আমার তো তখন মনে করেন আই এম ভেরি হ্যাপি, আমার আসলে কিসের চাকরি এটসেট্রা, আই ডোন্ট কেয়ার। এসিআই ইজ এ মোর কর্পোরেট কোম্পানি। যাই হোক, দেন হোয়াট হ্যাপেন, আমি সোনারগাঁতে গাড়ি পার্কিং করে আসছিলাম এবং আমি গাড়িতে থাকা অবস্থায় গাড়িতে আবার উঠতে গেলাম। তারপর ওনার সেক্রেটারি আমাকে কল দিলেন আবার যে একটু স্যার আবারও আসেন। আমি গেলাম। আমি যাওয়ার পরে উনি বললেন যে আবার তখন তুমি করে বললো, দেখো আমি মুনেমকে এই পর্যন্ত আমার জীবদ্দশায় কেউ না বলে নাই। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রীও আমার কথা রাখে, উনি আমাকে এই কথা বললো। বাট তুমি প্রথম ব্যক্তি, তুমি আমাকে মুখের উপরে না করে গেছো। আমি বললাম যে সত্যি কথা বলছি স্যার। বলে তোমাকে আসতে হবে। আমি স্যার আপনি যদি প্রেশারাইজ করেন তো কিছু করার নাই, বাট আমি আসবো না। বলে যে কী প্রবলেম তোমার বলো। আমি আগে 1 বছর কাজ করে গেছি আপনাদের এখানে, আমি ঠিক মতো আমার পারফরমেন্স শো করতে পারি নাই, বিকজ দেয়ার আর সো মেনি অবস্টাকল, সো মেনি পলিটিক্স। এত পলিটিক্স সামাল দেবো নাকি কাজ করব? দেন আমাকে বলল যে তুমি আব্দুল মুনেমের সাথে কাজ করবা, তোমার গায়ে যদি কেউ একটা আঁচড় দিতে পারে আমি টেক কেয়ার করব, এবং তুমি যেহেতু না করছো তোমারই আমার লাগবে। বুঝছেন? উনি ব্রাহ্মণবাড়িয়া বাড়ি, ওর লোকাল ভাষায় বলেন। দেন উনি আমাকে রাত্রিবেলা 11টার সময় বসায়া অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে ধরাই দিল, অ্যাপয়েন্টমেন্ট লেটার। এবং আমি মন্ত্রমুগ্ধের মতো অ্যাপয়েন্টমেন্ট লেটার নিলাম। আমি কিন্তু তার সাথে কথা বলতে ইটস এ বিট অফ হিপনোটিজমের মতো, অথবা ভালো লাগার একটা ব্যাপার। আমি ভদ্রলোকের সাথে কথা বলতে আই স্টার্টেড লাভিং হিম। এবং উনি আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিল, দিয়া বলল যে আই ক্যান রিমেম্বার দ্যাট ওয়াজ হুইচ ইজ কল 1st of October। বলল যে তুমি ইমিডিয়েটলি জয়েন করো। আমি বললাম যে স্যার আমার 1 মাসের প্রাণের নোটিশ আছে। তো এক্সকিউজ মি, বললো যে নোটিশের না দিলে কী করতে হবে? 1 মাসের বেতন সারেন্ডার করতে হবে। বেতন আমি দিয়ে দেবো। হ্যাঁ, তারপরে আমি ওনার কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিলাম। নেওয়ার পরে উনি আমাকে 8 তারিখে আমি জয়েন করলাম। আমি 4-5 দিন রেস্টে ছিলাম। আমি 3 তারিখে রিজাইন করলাম। রিজাইন করার পরে আমি সারেন্ডার করে ওই দিনই আমি রিলিজ নিলাম, নিয়ে 4-5 দিন রেস্ট নিয়ে আমি 8 তারিখে ওনার সাথে গেলাম। ওনার সাথে দেখা করার পরে ঠিক আমি জোহরের সময় গেলাম, ক্যাজুয়ালি গেলাম। দ্যাট ওয়াজ থার্সডে। বললাম যে আমি আজকে থেকে শুরু করবো না, আমি আসলে 10 তারিখ থেকে শুরু করব। তো উনি আসরের নামাজ পড়লাম। আসরের নামাজ পড়ার পরে উনি আমাকে নিজে একটা রুমে বসালেন। বসায় ওয়ান অফ দ্য বিগেস্ট থিং হি টোল্ড মি ইন হিজ লাইফ, সে আমাকে বললো যে দেখো, উনি সবাইকে বের করে দিল, আমাকে বসাইলো। বলে বসো। আমি বসি না, বিকজ আমার সামনে চেয়ারম্যান সাহেব বসা, আমি সিটে বসবো, ইট লুকস অড। বলে যে আমি বলতেছি বসলাম। অ্যান্ড হি ওয়াজ সাচ এ ভিশনারি পার্সন, হি কুড রিড দ্য মাইন্ডস অফ দ্য পিপল। ওয়ান্ডারফুল পার্সন আই হ্যাভ ম্যাড ইন মাই লাইফ। এবং উনি আমাকে বলল যে আমাকে ক্রিটিসাইজ করা হয়েছে, আমি মনে বোরা হয়ে গেছি। হ্যাঁ, এবং তখন ওনার বয়স ক্লোজ টু 81 বছর। এবং আমাকে বলা হচ্ছে আমি ইগলু দেখতে পারবো না, আমার সন্তানরা বলছে, এভাবে বলছে উনি আমাকে। এবং আজকে ইগলু তোমার কাছে আমি দিয়ে গেলাম। এবং উনি আমাকে বলল যে আমি মরার আগে প্রমাণ করে দিয়ে যেতে চাই, মুনেম কখনো হারে নাই। ইগলু যে কত বড় ব্র্যান্ড বাংলাদেশে, এটা তো আসলে নতুন করে বলার কিছু নাই। ইউনো, আফটার দ্যাট আমি আব্দুল মুনেম লিমিটেড রিসেন্টলি আই আই এম জয়নিং সামওয়্যার এলস। আমি মুনেম সাহেব থাকা অবস্থায় 2 একবার ছাড়তে চেয়েছি। উনি আমাকে বলেছিল আমাকে কবরে না শোয়া দেয় তুমি যেতে পারবো না, উনি আমাকে এই কথা বলেছিলেন। এবং আমি 1825 দিন এখানে কাজ করলাম। 1825 দিনের ভিতরে আই নেভার টুক এ লিভ, নট এ সিঙ্গেল ডে, অ্যালং উইথ ফ্রাইডে।
every Friday I was in office. And every Friday on I was, because ফ্রাইডেতে ওনার যেটা হতো, ফ্রাইডেতে উনি নামাজ পড়তো অফিসের সামনে মসজিদে এসে, এবং মসজিদে এসে নামাজ পড়ে আমার সাথে একটু চা খেত, একটু আড্ডা মারতো, যার ফলে দুপুরবেলায় আপনি যদি ওইভাবে দেখেন যে আমার বাচ্চার ছেলের বয়স এখন 10 বছর, আমার ছেলের যখন আমি আরও 5 বছর আগে জয়েন করেছিলাম, অর্থাৎ 5 বছর আমার ছেলের মেয়ে, আমার মেয়ের বয়স 13, আমার ছেলে মেয়েকে নিয়ে কোনো ফ্রাইডেতে লাঞ্চে যায়নি। I sacrificed. And it is a part of loving. এবং আমার কাজও ছিল, আমি সকালবেলা এসে কাজ করতাম, বিকজ উনি আমাকে যেটা বলেছিল যে ইগুলোকে গ্রো করতে হবে। আমি যে অবস্থায় এগুলো পেয়েছিলাম, বিফোর দ্যাট দে লুকড আফটার 23 years. I got the business after 23 years. And in his tenure, I worked 5 years. এই বছর কোভিড বাদ দিলে I made the business almost double. এবং with the support of managing director. But Iglu's journey, if I tell you, it's not very easy. But always I got the blessings from this gentleman. উনি 31 মে উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, এবং যেহেতু উনি এখন আমার সাথে নাই, আমার কাছে মনে হয়েছে যেটা আমার সাথে ওনার প্রমিস ছিল যে তুমি আমাকে থাকা অবস্থা যাও, আমার মনে হয় আই ক্যাপ্ট হিজ প্রমিস, এবং এখন আমি এগুলো ছাড়ার প্ল্যান করছি। যেটা বললাম যে ইগলু জার্নি যখন আমি জয়েন করি, ইভেন মোনেম সাহেবের রিপোর্ট করি ইভেন আমি যখন ফ্লোরে প্রথম হাঁটতাম, তখন আমি আই ইউজ টু হিয়ার দ্য টিজারের মতো বলতো 3 মাস। কত মাল দেখলাম। হ্যাঁ, তো বাট বাই দিস টাইম ধরেন আমার আসলে 20 বছর চাকরি ক্রস করে ফেলছি। 20 বছর চাকরি ক্রস করে যে 25 বছর এখন আমি শেষ করলাম, তা আমি 20 বছরে তো হ্যাভ বিন ম্যাচিওরড। তাই আমি বললাম যে এগুলো আমিও দেখছি, মনে মনে বলি এগুলো আমিও দেখছি, বলতে থাক, অসুবিধা নাই। তো আই স্টার্টেড ওয়ার্কিং। আই ওয়ান্টেড টু ফোকাস অনলি ওয়ার্কস, আই নেভার ওয়ান্টেড টু হিয়ার। এবং মোনেম সাহেব বলতো কে কী বলতেছে, আই ডোন্ট কেয়ার। এবং প্রতি সপ্তাহে আমার বিরুদ্ধে চিঠি আসতো, প্রতি 15 দিন পরে যে এ আসলে কোম্পানি ধ্বংস করে ফেলতেছে। মোনেম সাহেব হাসতো, চিঠি বলতে এই আজকে এই চিঠি আসছে। এবং ওনার জীবদ্দশা হি গট 33 letters against me. অ্যান্ড উনি আমাকে দেখাইতো না, বলে যে আমি এটা পড়ছি, ছিঁড়ে ফেলাই দিত। হি ইউজ টু ট্রাস্ট মি লাইক দিস, হি ইউজ টু লাভস মি মোর দিস ইজ সান, আই উড রিপিট মাই ওয়ার্ড। তার ছেলে মেয়েদের চাইতে সে আমাকে বেশি স্নেহ করতো। আমি একটা এক্সাম্পল দিতে বুঝতে পারবেন যে এই ভদ্রলোক 2017 সালে ডিসেম্বর মাসে, নভেম্বরের 17 তারিখে আই গট অ্যান হার্ট অ্যাটাক 2017-তে। অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য রিজন বিহাইন্ড ইট? I find that there is a huge politics is happening, যে সিওকে বাইর করতে হবে, বিকজ আই ওয়াজ নট গিভিং আনডিউ বেনিফিটস এটসেট্রা। অনেক কিছু স্ট্রিমলাইন করতেছিলাম, যে এর যেগুলি কর্পোরেটিভ যেগুলি হয়, অ্যান্ড দ্য পলিটিক্স ওয়াজ মুভিং ইন সাচ এ ওয়ে যে এর বাইর করতে হবে। হোয়াট ইজ দ্যাট? আমার রুমে অলরেডি সাডেন প্রায় 20 থেকে 22 জন ডিলার আসলো। ডিলার এসে বলল যে তাদের কমিশন বাড়ায় দিতে হবে। আমি বললাম যে দেখেন, ইটস অলমোস্ট এন্ড অফ দ্য সিজন। আমাদের ব্যবসার সিজন তো নভেম্বর ডিসেম্বরে না, আমরা নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে আমরা বিক্রি করতে পারি না। বললো যে না, আমরা এগুলি জানতে চাই না, আপনাকে কমিশন বাড়াইতে হবে। তা আমি ওনাদেরকে চাটা খাওয়াইলাম ডিলারদেরকে, প্রথম আসছে আমার রুমে। তার চাটা খাওয়ানোর পরে দেখলাম যে ডিলারদের ইন্টেনশন ওয়াজ দ্যাট দে আর গোয়িং টু ইরিটেট মি, অথবা আমার টেম্পারমেন্ট লুজ করি কিনা, আমি রেগে যাই কিনা। আই ওয়াজ ভেরি কুল, আই ওয়াজ হিয়ারিং তারা আসলে কী বলতে চায়। আই ওয়াজ ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড, আমি বোঝার চেষ্টা করতেছিলাম তাদের ইনসাইটটা কী। তো এক পর্যায়ে যখন কিছুই হচ্ছে না, আমি তাদেরকে বুঝাইলাম। বোঝানোর পরে 1-2 জন ডিলার যারা নেতৃস্থানীয় থাকে তারা খুব রেগে গেল। রেগে যাওয়ার পরে আমাকে ইন ফ্রন্ট অফ আমার রুমে বললো যে করে চলে গেল। আবার বলে গেল যে এরকম সিও আমরা পয়দা করি, বাংলাদেশের এগুলো কোম্পানির সিও আমরা পয়দা করি, তুমি কয়দিন থাকতে পারো আমি দেখে দেবো। নট অনলি এন্ড অফ দি স্টোরি এই জায়গায় শেষ না। এবং বেরোয় যাওয়ার পরে ইমিডিয়েট যখন বেরোয় গেল, তখন তারা একটা বাইবার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করলো। কিছু লোক আমি ফায়ার করেছিলাম, প্লাস ইন্ডাস্ট্রির লোকজনকে নিয়ে। অ্যান্ড দ্য বাইবার অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপ সাচ এ নোটোরিয়াস থিং, আমার উলঙ্গ ছবি সমস্ত জায়গায় প্রকাশ করলো। হোয়াট ইজ দিস? আমি কামরুল, আমার রুমে, আই এম এ নোট পার্সন, একা চেয়ারে বসে আছি। Oh, they made it? It was they made it. Okay. They made it. And যে ইটস ভেরি ইন্টারেস্টিং। আমাকে বিভিন্ন জন ছবি পাঠায়, আমি কথা কাউকে বলি নাই, কিবরিয়া কাউকে বলি নাই। তো দ্যাট ওয়াজ সাচ শকিং ফর মি। Oh, very very shocking. এবং একটা মানুষকে
ফিকটিশিয়াস ছবি তৈরি করে আমি আমার রুমে একা বসে আছি। আই এম এ নুড পারসন, ক্যান ইউ ইমাজিন? তো এই ছবিটা তারা নিজেদের ভিতরে ভাইরাল করলো। দে ওয়ান্টেড টু মেক শিওর দ্যাট সাংবাদিকের কাছে যাওয়ার চেষ্টা করলো আমার নামে রিপোর্ট করার জন্যে। So I was getting pressure from the different media. I was getting but once media was coming talking to me, I felt that they are okay, fine, but it false. অনেক ধরনের এলিগেশন আনার চেষ্টা করলো, এলিগেশন আনার চেষ্টা করলো এবং আমাকে ব্যক্তিগতভাবে দে ওয়ান্টেড টু মাই ক্যারেক্টার অ্যাসাসিনেশন, যেটা করার চেষ্টা করলো। এবং দ্যাট ইজ সামথিং, ইভেন আই এম নট উইথ এনি লেডি, আই এম অ্যালোন, একা একা বসে আছি। ক্যান ইউ ইমাজিন? And something they wanted to make the বাইবারে আমার নাম দিয়া এটা আমি কামরুল। ও আচ্ছা, ওকে, ক্যান ইউ গট মাই পয়েন্ট? সো আচ্ছা যাই হোক, এইটা যখন হইল এবং দ্যাট ওয়াজ সামহাউ এন্টার স্টেক হোল্ডারের কাছে যাইতে যখন শুরু করলো I was such shocked. আমি মোনেম সাহেবের কাছে গেলাম, মোনেম সাহেব বললো যে বাবা একটু ধৈর্য ধর। আমি বললাম যে হোয়াট ইজ দিস? আমি অ্যাডমিনিস্ট্রেশনকে কমপ্লেন করলাম, দে হ্যাভেন্ট ডান, তারা কিছুই করলো না, এন্টার গ্রুপ ওয়াজ ইনভলভ, এরে বাইর করো। বাট মোনেম সাহেব বলছে বাবা তুমি যাও না। ইউ সি, দেন আমি বোধহয় I was sleepless around 17 to 18 days. আমি রাত্রেবেলা ঘুমাইতে পারতাম না। হোয়াট আই এম ডুইং, ফর হুম আই এম ডুইং? এইগুলোরে ভালোবাসি, এই মোনেম সাহেবকে ভালোবাসি। আমার বাবাকে লুজ করেছি 2002 সালে। এরপরে আমি আমার জীবদ্দশা আমি আমার মানে এত সময় আমার বাবারও দেই নাই। But they started. And nobody came up except Mr. Monem. Except Abdul Monem ছাড়া nobody came up. Entire group হয়ে গেল আমাকে হিউমিলেট করার জন্য। I was sleepless and I got heart attack 17th of November. Oh. Phew. Story, man. And heart attack হওয়ার পরে I am very grateful to Abdul Monem সাহেব। আব্দুল মোনেম সাহেব আমার সমস্ত ট্রিটমেন্ট করায়, আমি হসপিটালে থাকি এবং হি ওয়াজ ক্রেজি ফর মি, হি ইউজ টু লাভ মি লাইক এনিথিং। আমি হার্ট অ্যাটাক 17 তারিখে, আমি 19 তারিখে একটা রিং পড়াই, 19 তারিখে রিং পড়াই, আমি ঠিক 25 তারিখে আবার অফিসে আসি। বিকজ হি ওয়াজ তার কাছে হাইড করানো হয়, ওনার ফ্যামিলি আমাকে টেক কেয়ার করে, তার কাছে হাইড করানো হয়। এবং অফিসে আসার পরে এই মেয়ে তুমি কই? আমি বললাম স্যার একটু মার্কেটে ছিলাম। ইভেন আই ডিডন্ট টেল হিম দ্যাট আই গট হার্ট অ্যাটাক। So that is what I faced in Igloo. Even though I didn't leave. Even I don't leave. Because I kept the promise যে আমি মোনেম সাহেবকে বলেছিলাম, এবং উনি ব্রাহ্মণবাড়ি এখন শুয়ে আছেন। I believe he is in the heaven. এবং he is a man of dignity. এবং আমি he is বলি এখনও still, because I still, আমার প্রোফাইল এখনও তার ছবি আছে। I didn't change the photograph with him. এবং ওনাকে হি লাভ মি আ লট, এবং ওনাকে আমি আমার জীবনের যতটুকু সম্মান করার আমি চেষ্টা করেছি অ্যাপার্ট ফ্রম বিজনেস, ব্যক্তিগতভাবে। এবং উনি আমাদেরকে ছেড়ে যাওয়ার পরে আই টুক দ্য ডিসিশন, পারহ্যাপস দিস দ্য টাইম টু লিভ, দ্যাটস ওয়াই আই এম লিভিং। অ্যান্ড এবং আই এম জয়নিং সামওয়্যার এলস, ইভেন ইন দ্য বিগ কোম্পানি, সাম গ্রেট কোম্পানি এজ এ সিইও নেক্সট মান্থ। ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। আমি আপনার গল্পটা যখন শুনছিলাম, আমি প্রত্যেকটা সময় যখন একটা মানুষের গল্প শুনি তখন আমি শুধুই শ্রোতা হিসেবে শুনি, একদম শ্রোতা। আমি আপনাকে কিছু টেকনিক আজকে বলবো, আমি জানি না এটা রাখবো কিনা ভিডিওতে, যে আমি শুনি মানুষ হিসেবে। আমি শুনি যে একজন মানুষ যখন ভিডিওটা দেখবে, ওই মানুষটা কীভাবে শুনবে, কীভাবে দেখবে, সেভাবে। আমি পুরো গল্পটা শুনেছি এবং মন্ত্রমুগ্ধের মতো শুনেছি। এবং আপনি যখন বিভিন্নভাবে আপনার জার্নিটা বলছিলেন, আই ক্যান রিলেট মাইসেলফ। আমি আমার লাইফের, আমি নিজেও কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে কাজ করেছি, স্টিল করছি, আমি রিলেট করতে পেরেছি। এবং আপনি এখানে যতটুকু বললেন সেটা আমি ব্যক্তিগতভাবে শতভাগ সত্য মনে করি, ব্যাপারে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, আমি এক বিন্দু মিথ্যা বলি নাই। এবং আমি আপনাকে বলছি সে কথাটা, যে শতভাগ সত্য মনে করি। কারণ কর্পোরেট পলিটিক্স এবং কর্পোরেট লাইফে আমাদের মতো সন্তানেরা যারা একেবারে গ্রামীণ, একেবারে অজপাড়াগা থেকে নিজের মেধার বা যোগ্যতা দিয়ে বড় হয়ে এসে এই কোম্পানিগুলোকে দেয়, রক্ত মাংস হাড় সমস্ত কিছু ক্ষয় করে এই বড় বড় প্রতিষ্ঠানগুলোকে বিল্ড আপ করে নিজেদের মেধা দিয়ে, তারা নিজেদের জীবনকে কতখানি স্যাক্রিফাইস করে। এই যে বললেন না যে চেয়ারম্যান সাহেব আপনার মাথায় হাত বুলিয়ে দিয়ে একটু ভালোবাসা দিয়েছেন, এই জন্য আপনি এতগুলো দিন কোনো দিন ছুটি নেননি, এইটা বাংলাদেশের অনেক কামরুলের গল্প।
এমডি সাহেব এতটুকু পছন্দ করেন বা চেয়ারম্যান সাহেব এতটুকু পছন্দ করেন, এই জন্য তার জীবনটা পর্যন্ত সে দিয়ে দেন কোম্পানির জন্য। আমি মনে করি এইসব প্রতিষ্ঠানকে যেভাবে আমাদের সামনে হাইলাইট করা হয়, এসব এমপ্লয়ীদেরকেও সেই রেসপেক্টটা দেওয়া উচিত এবং সেই অনার সিস্টেমটা থাকা উচিত। এবং আমি মনে করি এই ব্র্যান্ডিং বাংলাদেশ শুধু না, আরও বিভিন্ন প্রতিষ্ঠান বা মিডিয়াতে আপনাদের মতো হিরোজদের গল্পটা অনেক বেশি আসা উচিত। কারণ আমরা একটা প্রতিষ্ঠানকে চিনি যে এই প্রতিষ্ঠানটা এত বড়, কিন্তু এই প্রতিষ্ঠানকে আসলে কারা বড় করেছে, কাদের স্যাক্রিফাইস দিয়ে একটা প্রতিষ্ঠান এত বড় হয়েছে, সেই গল্পগুলো কিন্তু বিহাইন্ড দ্য সিনেই থেকে যায়, সেগুলো সেভাবে আসে না। কামরুল ভাই, আমি শেষ একটা প্রশ্ন করতে চাই আপনাকে, এবং প্রশ্নটা করেই হয়তো আমরা অনুষ্ঠানটা শেষ করবো। আপনি সোশ্যাল মিডিয়াতে অ্যাজ এ মোটিভেশনাল স্পিকার হিসেবে অনেক রিনাউন্ড, আপনি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন। ইভেন আমি বলি যে এগুলোতে যুক্ত থাকা অবস্থায় আপনি বিভিন্ন ধরনের শোর সঙ্গে যুক্ত ছিলেন, রেডিও এন্ডে, টেলিভিশন এন্ডে। অঙ্কেই একটু যাই আমরা। আপনি প্রথম যখন একটা কোম্পানিতে জয়েন করেছিলেন, সেটার স্যালারি ছিল 6,500 টাকা। আপনি সর্বোচ্চ কত স্যালারি ড্র করেছেন, সেটা যে কোনো প্রতিষ্ঠানে? এটা একটু ধারণা হোক মানুষের যে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে একটা টপ পজিশনে থাকলে একটা মানুষের স্যালারি কত হতে পারে, সর্বোচ্চ আপনি কত ড্র করেছেন? আমি মানে এটা বলা ঠিক হবে কিনা জানি না, এটা উচিত হবে না, বিকজ আই এম নট কমপ্লাসেন্ট এনাফ। ধরেন আমার আই ওয়াজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট পেইড পার্সন ইন দ্য ইন্ডাস্ট্রি। ইট ইজ what I can tell, it is more than 1.5 million. 1.5 million per month? Per month. 1.5 million? Are you sure? 5 million, 1.5 million কিন্তু তার মানে 15 লক্ষ টাকার বেশি পার মান্থ। আমারও জানা ছিল না যে একজন, এখন আমি যে জায়গায় জয়েন করছি মোর লেস ক্লোজ। এটা একটা অসাধারণ গল্প, এবং এই অসাধারণ গল্পটা আমি মনে করি একেবারে গ্রামের একটা ছোট্ট ভেরি কনজারভেটিভ এরকম একটা পরিবেশ থেকে খুবই ভয়ঙ্কর রকমভাবে বলা যায় ডিসিপ্লিনের মধ্যে থেকে বড় হওয়া একটা ছোট্ট ছেলে, যে ছেলেটির সাথে বাংলাদেশের লক্ষ কোটি গ্রামের ছেলের পরিবেশ প্রতিবেশ মিলে যায়, সেই রকম একটা ছেলের গল্প। এবং সে বাংলাদেশের, শুধু বাংলাদেশে না, ইন্টারন্যাশনালি রিকগনাইজড রিনাউন্ড কোম্পানিতে জব করেছে ইন এ ভেরি টপ পজিশন, এবং তার লাস্ট স্যালারি হচ্ছে 1.5 মিলিয়ন। সো দিস ইজ আওয়ার কামরুল ভাই, যাকে অনেকেই চেনেন, যিনি ইজ এ ভেরি গুড মোটিভেশনাল স্পিকার ইন বাংলাদেশ, যাকে এভাবে আপনারা চেনেন। তার লাইফের যে গল্পগুলো, কতটুকু আপনি বলেছেন মানুষের সঙ্গে আজকে যেগুলো আপনি এখানে এসে বললেন? ইটস এ লং জার্নি। আসলে মাঝে মাঝে যেগুলি মনে আসছে সেগুলি বলছি। ইনফ্যাক্ট অনেক কথা ইনফ্যাক্ট আপনার 1 ইয়ারে বলাও যাবে না, যেগুলি বলার মতো সেগুলি বলেছি। বাট অ্যাগেন আমি যদি শোয়ের লাস্ট পর্যায়ে থাকি, আমি you are a wonderful person. Thank you. And I also follow, you are doing fantastic job. এই যে যে বাংলাদেশের যারা বিভিন্ন জায়গায় কাজ করছে, দি পিপল হু আর সাকসেসফুল or trying to be success, তাদেরকে এই যে কথাটাতে আপনি শুরু করেছিলেন যে পাশের বাড়ির যে সাকসেসফুল পিপলগুলি আছে, that should be the one of the triggering point as far as motivation is concerned. আমার কাছে মনে হয় যে পিপল শুড নট ওয়ার্ক ফর দ্য গ্রোথ, পিপল শুড ওয়ার্ক ফর দ্য সাকসেস। ট্রু। আমি সবসময় বলি, আমাদের সামনে এমন কিছু মানুষকে মডেল করা হয়েছে পুঁথিগত বিদ্যাতে বা একাডেমিক জায়গাতে, যে মানুষগুলো সারা জীবনই আমাদের সামনে ধরা ছোঁয়ার বাইরে। আমি আসলে পাশের বাড়ির মানুষটাকে নিয়ে এসে আপনার সামনে দেখাতে চাই যে এই মানুষটা একটা অসাধারণ মানুষ। আপনি সারা জীবন চেষ্টা করে পুঁথিগত বিদ্যার ওই মানুষটিকে, যে মানুষটিকে আপনার সামনে রোল মডেল হিসেবে দাঁড় করানো হয়েছে, সেই মানুষটিকে হয়তো বা আপনি তার ধারে কাছেও যেতে পারবেন না, কিন্তু আপনি চাইলেই এই পাশের বাড়ির মানুষটি হতে পারেন, আমাদের কামরুল ভাই হতে পারেন। সো আমাদের এই হওয়ার জার্নিতে অনেক অনেক মানুষ যুক্ত হবে, এটা আমি বিশ্বাস করি আমাদের এই ব্র্যান্ডিং বাংলাদেশ দেখে এবং শুনে। এবং সেই জায়গাটি যদি ব্র্যান্ডিং বাংলাদেশ কিছু কাজ করতে পারে, বা আমি আরজে কিবরিয়া ব্যক্তিগতভাবে যদি কিছুটা কাজ করতে পারি, তাহলে আমি মনে করবো আমি আমার এই যে প্রজেক্ট সেটা সাকসেসফুল। থ্যাংক ইউ কামরুল ভাই, আপনি আমাদের এই অনুষ্ঠানের সময় দিয়েছেন, আমি অনেক বেশি এনলাইটেড আজকে আপনাকে পেয়ে। অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আই এম ভেরি হ্যাপি টকিং টু ইউ। এবং আবারও বলি যে কিপ কন্টিনিউ দ্য গুড জব, and I think you are doing the great job. Thank you, boss. Thank you. You deserve special thanks from all of the সবার কাছ থেকে আপনাকে স্পেশাল ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।